হ্যালো এভরিওয়ান, আই এম রাজা। ওয়েলকাম টু ডাব্লিউবি স্টার এক্সাম। আজকে দেখো তোমাদের আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন এসেছিলো তারই আজকে তোমাদের টোটাল শিফটটাই করে দেওয়া হবে। ঠিক আছে, টোটাল শিফটে 25টি সায়েন্সের কোশ্চেন এসেছিলো, সেগুলোই করানো হবে। তো আজকে কোন শিফটটা করানো হবে সেটা হচ্ছে 17ই আগস্ট 2022 সালে যে শিফটটা এসেছিলো সেটাই করানো হবে। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা ক্লাসটা দেখো, দেখার পর যদি তোমাদের ভালো লাগে তো তাহলে আমি এই সিরিজটা চালু রাখবো। ঠিক আছে, তো তোমরা জাস্ট দেখে রিভিউটা জানাও যে কেমন লাগলো ভিডিওটা। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা এই যে ক্লাসটা দেখবে, ক্লাসটা দেখার পর তোমাদের প্র্যাকটিস করার জন্য বা যাদের পিডিএফ লাগবে, তো আমি এই টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা আপলোড করে দেবো। ঠিক আছে, তোমরা যারা নতুন আছো টেলিগ্রামে জয়েন হতে পারোনি, দেখবে ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যেতে পারবে। তো চলো আজকে শুরু করছি ফার্স্ট কোশ্চেন। চলো শুরু করি। আর একটা ব্যাপার হচ্ছে, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু রেসপন্স করে জানিও। ঠিক আছে, লাইক হোক, কমেন্ট করুক, যে করুক, তোমরা জানিও। চলো শুরু করছি ফার্স্ট কোশ্চেন। এইডসের সম্পূর্ণ রূপ কী, ঠিক আছে, বা সম্পূর্ণ নাম কী বা ফুল ফর্ম কী? সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এর ফুল ফর্ম দেখো। এইডস কি? এইডস হলো একটা রোগ। ঠিক আছে, এইডস হলো একটা রোগের নাম, এইডস। কিন্তু সব রোগই তো একটা রোগটা হয় কিসের জন্য? ভাইরাসের জন্য হয়। যে কোনো রোগ তো এমনি এমনি হতে পারে না, ভাইরাসের জন্য হয়। তো ভাইরাসটা কী ভাইরাস? সেই ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসের জন্য এইডস রোগ হয়। এইচআইভি ভাইরাস ভাইরাস এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট? অনেক পরীক্ষায় আসে বারবার করে, ওর জন্য ইম্পর্টেন্ট। এবার 2024 সালে সেম টু সেম কোশ্চেন এইভাবে দিয়েছে। টেকনিশিয়ান আর হচ্ছে আরআরবি জেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এইখানে কোশ্চেন দিয়েছে যে তোমাদের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে, মানে এসটিডির ফুল ফর্ম হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে, এটা কোন রোগের সাথে জড়িত? ঠিক আছে, সেটা হচ্ছে এইডস রোগের সাথে জড়িত। তো এসটিডি কী জিনিস? এসটিডি হচ্ছে যেটা সেক্সের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য মাধ্যমে চলে যায়। ঠিক আছে, তাকে বলা হয়। ধরো কোনো পুরুষ ব্যক্তি বা মেল, ঠিক আছে, এইডস ডিজিজ আছে, ঠিক আছে, তার এইডস রোগ আছে। সে যদি আনপ্রোটেক্টেড সেক্স করে নেয় তাহলে তার বডিতে এইচআইভি ভাইরাসটা আছে সেটা হচ্ছে ফিমেল বডিতে চলে যায়। ঠিক আছে, তো এটাকেই বলা হয় এসটিডি। ঠিক আছে, দেখো নিম্নলিখিতের মধ্যে কোন সম্পর্কটি ওহমের নিয়মে সঠিক গাণিতিক রূপকে বোঝায়? সেটা হচ্ছে ডি দাগ, ভি সমান সমান আইআর। ভিতে হচ্ছে ভোল্ট, আইতে হচ্ছে অ্যাম্পিয়ার বা কারেন্ট, আরতে হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। দেখো এই একটা তার আছে, এই তারের মধ্যে যদি নর্মালি তোমাদের কারেন্ট ফ্লো হয় তাহলে তারের মধ্যে কী হবে? পোটেনশিয়াল ডিফারেন্স হতে হবে। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি মানে হচ্ছে ভোল্ট বা পোটেনশিয়াল ডিফারেন্স বা বাংলায় বিভব পার্থক্য বলা হয়। যদি কারেন্টের মধ্যে দিয়ে যেতে হয় তারের মধ্যে দিয়ে, তাহলে ভোল্ট থাকতেই হবে। ভোল্ট না থাকলে কারেন্ট যেতে পারে না। একে অপরের সমানুপাতিক, এই কারেন্টটা যেতেই হবে। দেখো ভোল্ট যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কারেন্টের মানও বেড়ে যায়। বললাম না, একে অপরকে সমানুপাতিক। দেখো তোমাদের বাড়িতে যখন ভোল্টেজ বেড়ে যায়, তোমাদের ঘরের কারেন্টের মানও বেড়ে যায়। এবার বেড়ে গেলে কী হয়? ওই লাইটের পাওয়ারটা আরও বেড়ে যায়। কিন্তু কখনো কখনো এটা কি হয়, কখনো ভোল্টেজ বেড়ে গেলেও ভোল্টেজ বেশি হচ্ছে কিন্তু কারেন্টের মান কমে যাচ্ছে। মানে তোমাদের ঘরের যে লাইটগুলো আছে সেগুলো আলো কম হচ্ছে, কারেন্টের মান কমে যাচ্ছে। এই জন্য এটা হয় কিসের জন্য? এটা হয় তোমাদের প্রতিরোধের জন্য বা রেজিস্ট্যান্স। প্রতিরোধের জন্য। আর প্রতিরোধ মানে কি? প্রতিরোধ মানে হচ্ছে এই কারেন্টটাকে তোমাকে যেতে দিচ্ছে না, মানে বাধা দেওয়া। ঠিক আছে, বাধা দেওয়াকে বলা হয়, সেটাকে বলা হচ্ছে প্রতিরোধ। ঠিক আছে, মনে করো তোমাদের এই একটা জলের পাইপ আছে, এরকম একটা জলের পাইপ আছে, এখানে একটা জলের পাইপ আছে। এই জলের পাইপ দিয়ে তোমরা এরকম জল যাচ্ছে এরকম, ঠিক আছে, ফুল স্পিডে এরকম জল বেরোচ্ছে। এবার এই সেম পাইপটাকে আমরা যদি এরকম আরেকটা পাইপ, এরকম সেম পাইপ হলো, তো এই পাইপের মধ্যে যদি নুড়ি, পাথর, কাঁকড় এরকম যদি পাথর ফেলে দিই, ঠিক আছে, বিভিন্ন পদার্থ এরকম ফেলে দিই, পাথর, তখন জলটা যখন আসবে তখন এরকম এঁকে বেঁকে অল্প অল্প করে জল বেরোবে, তাই না? তার মানে কি? এই জলের যে বাধাটাকে, মানে জলটা আসছে সেটাকে বাধা দিচ্ছে নুড়ি, পাথর, কাঁকড় যে পদার্থগুলো আছে সেটাকে বাধা দিচ্ছে, তাই না? তার কারণে কি জলের ফ্লো কমে গেছে।
তো এটাকে বলা হচ্ছে প্রতিরোধ, ঠিক আছে। এটাও সেই একই রকম, এই যে তারের যে পদার্থ আছে না, এর কারণে কি হয়, বাধাপ্রাপ্ত হচ্ছে, এই বাধাপ্রাপ্ত কারণে কারেন্ট যেতে পারে না, ঠিক আছে, সেটাকেই প্রতিরোধ বলা হচ্ছে। আর এর উপরেই গাণিতিকভাবে ওহমের নিয়ম অনুযায়ী তিনি একটা সূত্র তৈরি করলো, সেটা হচ্ছে ভি সমান সমান অ্যাম্পিয়ার ইন্টু রোধ, ঠিক আছে। আর এটাকেই যদি সিম্পলিফাই মানে করা যায়, তাহলে ভি বাই আর হয়ে গেল অ্যাম্পিয়ার সমান সমান মানে কারেন্ট সমান সমান ভি বাই আর হয়ে গেল, মানে এই আরটাকে নিচে চলে আসলো, ঠিক আছে। তাহলে আমরা কি হচ্ছে, ভোল্ট বেড়ে গেলে আমাদের রোধও বেড়ে যায়, সেখানে কারেন্টের মান কমে যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ওহমের সূত্র থেকে এই জিনিসটা পেয়েছি। চলো নেক্সট কোশ্চেন। দেখো, ভাল্বের ফিলামেন্ট অত্যন্ত পাতলা এবং লম্বা বানানো হয় ড্যাশ পাওয়ার জন্য, সেটা হচ্ছে উচ্চ রোধ পাওয়ার জন্য, ঠিক আছে। দেখো, একটা ভাল্ব যদি এরকম হয়, একটা ভাল্ব মোটামুটি বা লাইট আঁকানোর চেষ্টা করছি, দুটো তার গেল, হ্যাঁ, এখানে কি থাকে, এখানে ফিলামেন্ট থাকে। দেখো, যখন কারেন্ট ফিলামেন্টের মধ্য দিয়ে যায় তখন কী হয়, ফিলামেন্ট গরম করে বা উত্তপ্ত করে, সেখানে কী হয়, ফিলামেন্টের যত হিট উৎপন্ন করবে ততই আলো বা লাইটে কনভার্ট করবে। তাই আমরা চাই ফিলামেন্টে হিট বা উষ্ণতা যাতে বেশি ডেভেলপমেন্ট হয়, সেই কাজটাই করব। এবার এর ডেভেলপমেন্ট করার জন্য কি দরকার, এর ডেভেলপমেন্ট করার জন্য বা উষ্ণতা বা হিট করার জন্য আমরা কি দরকার, আমাদের প্রতিরোধ দরকার, ঠিক আছে। এর প্রতিরোধ আমরা যত বাড়িয়ে দেবো ততই আমাদের উষ্ণতা বেশি হবে। আর উষ্ণতা বেশি হলে কি হবে, উষ্ণতা বেশি হলে আমাদের লাইটও বেশি হবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রতিরোধ বাড়ালে কি, উষ্ণতা বাড়বে, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে লাইট বাড়বে। এবার আমরা প্রতিরোধ কি করে বাড়াবো, প্রতিরোধ বাড়ানোর জন্য আমরা কি করব, তারটাকে লম্বা বানাবো। কেন লম্বা বানাবো, দেখো, তোমাদের বাড়িতে কারেন্ট যে আসছে, ধরো মনে করো অনেক দূর থেকে যদি একটা তার দিয়ে কারেন্ট আনা হয়, ঠিক আছে, লম্বা তার দিয়ে, তাহলে তোমাদের বাড়িতে কী হবে বলো তো, কারেন্টের মান কমে যাবে। ধরো যেখান থেকে আসছে সেখানে ধরো 40 ভোল্ট আছে, ঠিক আছে। আর তোমার বাড়িতে যদি অনেক দূর থেকে কারেন্ট আনা হয় একটা তার দিয়ে, মানে দুটো তার দিয়ে, তাহলে তোমার বাড়িতে ধরো 25 ভোল্ট আসবে, এরকম হবে। যত দূরে নেবে তত কমতে কমতে থাকবে, ঠিক আছে। এর জন্যই তোমাদের দেখবে হাই ভোল্ট থেকে লো ভোল্টের দিকে আসে, দেখবে প্রথমে লাখ লাখ ভোল্টেজ থেকে, তারপরে 33,000, তারপরে লাস্টে গিয়ে দেখবে 11,000 আসে, তারপরে গিয়ে 440 লাইনে আসে, এইভাবে আসে। না হলে তো ডাইরেক্ট তোমরা এই 440 ভোল্ট তো সেই কলকাতা থেকে নিয়ে আসতে পারতো, অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারতো, তাই না। কারণ কি, কারণ হচ্ছে ভোল্টেজ মানে লাইনের মানটা, কারেন্টের মানটা কমে যায়, ঠিক আছে। ওই জন্য সেটা কমে কিসের জন্য, সেটা হচ্ছে লম্বা যত তার বড় করবে তত তার প্রতিরোধ বেড়ে যায়, ঠিক আছে, প্রতিরোধ বেড়ে যায়, তার জন্য এটা হয়। এবার এই ফিলামেন্টে তার লম্বা কেন করা হয়, কারণ প্রতিরোধ বাড়ানোর জন্য। এই স্প্রিংয়ের মতো যেটা থাকে না, এটা অনেক লম্বা তার, ঠিক আছে, ওটাকে এক জায়গায় করার জন্য গোল গোল করে স্প্রিংয়ের মতন রাখে, যাতে লম্বা তারটাকে এক জায়গায় ধরানো হয়। তার মানে কি, তারটাকে লম্বা বানানো হয় কি, প্রতিরোধ বাড়ানোর জন্য। আর প্রতিরোধ বাড়ালে কী হবে, উষ্ণতা বেড়ে যাবে, উষ্ণতা বাড়লে লাইট বাড়বে। আর একটা ব্যাপার হচ্ছে পাতলা, এই যে পাতলাটা ব্যাপার আছে না, দেখো, তার তোমাদের বাড়িতে এরকম মোটা তার দিয়ে তোমরা কারেন্ট টানলে, ঠিক আছে, মোটা তার দিয়ে, এবার এই তারটাকে একদম শুরু করে দিলে, একদম শুরু কোনো মতে, ঠিক আছে, কোনো মতে যদি পাতলা করে দাও, সেক্ষেত্রেও তোমাদের বাড়িতে কারেন্টের মান কমে যাবে, ঠিক আছে। দেখবে কারেন্টের আলো টিম করে জ্বলছে, আস্তে আস্তে করে জ্বলছে, ঠিক আছে, কম করে জ্বলছে। তো এর কারণ হচ্ছে কি, যত তুমি থিকনেস করে দেবে, পাতলা করে দেবে, ততই তোমার কি বেড়ে যায়, প্রতিরোধ বেড়ে যায়, ঠিক আছে, রোধ বেড়ে যায়। লম্বা করলেও রোধ বেড়ে যায়, তার লম্বা করলেও রোধ বেড়ে যায়, এবং পাতলা করলে, শুরু করে দিলেও রোধ বেড়ে যায়। আর এখানে এই জন্য শুরু করা হয়, শুরু করলেও রোধ বাড়ছে, আর লম্বা করলেও রোধ বাড়ছে, দুটো ক্ষেত্রে রোধ বাড়ছে, যার কারণে এটা প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছে। হিটের কারণে কি হচ্ছে, সেটা লাইটে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য আমাদের দরকার হচ্ছে উচ্চ রোধ, ঠিক আছে। আর প্রতিরোধ মানে কি, বাধা দেওয়া, আমি বলেছি কারেন্টটাকে বাধা দেওয়ার কারণে এটা প্রচুর হিট হয়ে যাচ্ছে, তার কারণে এটা লাইটে কনভার্ট হচ্ছে, এটা হচ্ছে উচ্চ রোধ। এবার দেখো, এইটার উপর বেস করে, এই যেটা বললাম না, এই যে লম্বা করে দিলে রোধ বেড়ে যায়, ঠিক আছে, আর পাতলা করে রোধ বেড়ে যায়, এর উপর ডিপেন্ড করে তোমাকে একটা রোধাঙ্কের একটা সূত্র দিয়েছে, ঠিক আছে, মানে এর সম্পর্ক দিয়েছে, সেটা হচ্ছে আর সমান সমান হচ্ছে রেজিস্টিভিটি লেন্থ বাই এরিয়া, ঠিক আছে। এটা হচ্ছে আর হচ্ছে রোধ, এটা হচ্ছে রোধ, আর এটা হচ্ছে রেজিস্টিভিটি, ঠিক আছে, বা রোধাঙ্ক বলতে পারো, রেজিস্টিভিটি। আর এলে হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে এরিয়া। এটাকে আমরা এই পাশে লিখব, ঠিক আছে।
এটাকে আমি এই পাশে একটু ড্র করছি। রোধ সমান সমান হচ্ছে রেজিস্টিভিটি বাই লেন্থ বাই এরিয়া, লেন্থ বাই এরিয়া। এবার দেখো আমরা কি করছি, এই দৈর্ঘ্যটাকে এই লেন্থটাকে আমরা যখন বাড়িয়ে দিচ্ছি তখন কী হচ্ছে, রোধ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, যখন আমার এরিয়াটাকে কমিয়ে দিচ্ছি তখনও আমার রোধ বেড়ে যাচ্ছে। তো এটাকে এই সূত্রে, গাণিতিক সূত্রে এইভাবে লেখা হয়, রোধ সমান সমান লেন্থ বাই এরিয়া। ঠিক আছে, এটা তোমাদের যে ফিজিক্সের অঙ্ক আছে তখন করতে গেলে এটা লাগে। চলো, ক্লিয়ার হলো পুরো? চলো নেক্সট কোশ্চেন। দেখো, নিম্নলিখিত বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিয়াকশন দেওয়া রয়েছে এবং PQRS এর মানগুলি শনাক্ত করুন। এই বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা প্রত্যেক পরীক্ষায় দেয়, তো এই বিক্রিয়াগুলো প্রত্যেক এক্সামে আসে, তো এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এখানে আমরা যেটা আছে সেটা আমরা অপশন ধরে ধরে দেখে দেখে করব। এবার প্রথমত আমরা এইভাবে সাজাবো আগে, এটাকে লেফট আর এটাকে রাইট, RIGST, লেফট এবং রাইটভাবে ভাগ করে নিলাম। এবার প্রথম কি আছে, কি আছে মৌল? প্রথম আছে এটা কি Fe আছে, তারপর হচ্ছে সালফার আছে, প্রথম আছে লোহা, তারপরে সালফার, তারপর হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, এটাকে একটু ভাগ করে দিই। দেখো, এটাই কিছুই না, এই যে তীর চিহ্ন আছে, তো এই পাশেটাকে লেফট ধরলাম আর এই পাশেটাকে রাইট ধরলাম, দুটোকে ব্যালেন্স হিসেবে রাখতে হবে। যদি এই পাশে যদি লোহা যদি দুটো হয়, লেফট সাইডে যদি দুটো হয়, এই পাশেও দুটো হতে হবে। এই হিসেবে যদি 5টা হয়, এই পাশেও 5টা হয়, তাহলে ওটা ঠিক আছে, আমরা ধরে নেব। ওকে, তাহলে আমার প্রথম অপশানটা ধরে যদি দেখি, তাহলে এটা যদি প্রথম অপশানটা কি, P হচ্ছে 1, তাহলে Q হচ্ছে 1 হবে, Q এই যে 1 হবে, তাহলে R হচ্ছে 2 হবে এবং S হচ্ছে 1 হবে। তাহলে আমি এটা বসিয়ে দেখি, P হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে কি, Q হচ্ছে 1, আর এদিকে হচ্ছে R হচ্ছে 2, আর এদিকে হচ্ছে 1 হচ্ছে, S এর মান হচ্ছে 1। ঠিক আছে, এই মানগুলো ধরে নিলাম, এইগুলোই তো দেওয়া আছে নিচে। তাহলে 1 যদি হয় তাহলে F এর সাথে গুণ হবে, তাহলে F লোহা কটা হবে, একটা হবে। তার এই পাশে কত হবে, এটা যদি, এটার মান কত, এটার মান 1 ছিল, 1 যদি হয়, F আছে কত, এখানে দুটো আছে আর এর সাথে গুণ হয়ে যাবে, 2 1 2 হচ্ছে, এই পাশে একটা এই পাশে দুটো হচ্ছে, কোনোভাবে ব্যালেন্স হচ্ছে না, তাহলে আমি এটা নিতে পারি না, এই অপশানটা তার মানে ভুল, এই অপশানগুলো ভুল, তার মানে অপশানগুলো হবে না। তাই নেক্সট তোমরা ওরকম করে দেখো, 3 দিয়ে দেখো, 3 যদি করি, 3টে লোহা হচ্ছে আর 3 দুগুণ 6টা হয়ে যাচ্ছে, তার মানে ওটাও হবে না। পরেরটাও আবার 1 1 রয়েছে, 1 দিয়ে তো প্রথমেই হলো না, তাহলে হবে না। তাহলে লাস্টেরটাই হবে, আর দেখতে হবে না, কিন্তু লাস্টেরটা হবে যখন, তাহলে আমরা একবার চেক করে দেখি। তাহলে P এর মান কত, P এর মান হচ্ছে 2, তাহলে এই Q এর মান হচ্ছে 1, আর হচ্ছে R এর মান কত, R এর মান হচ্ছে 1 আছে, তারপরে হচ্ছে S এর মান হচ্ছে 1 আছে, 1। তাহলে লোহা লেফট সাইডে কত আছে, এই যে লোহা এখানে কিছু নেই, মানে এফির সাথে কিছু নেই, মানে তার মানে 1 আছে, তাহলে 2 1 2 হবে এটা। তারপরে হচ্ছে এফির সঙ্গে এটা দুটো আছে আর কিউ এর মান 1, তাহলে গুণ আকারে আছে, তার মানে 2 1 2 হবে, হয়ে গেল, লোহারটা হয়ে গেল। সালফার কত আছে, সালফার এখানে 4 আছে, সালফার এখানে একটা আছে, একটা আর এই 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 1 2। আর এদিকে ডান সাইডে দেখি সালফার, এই যে সালফার আছে, সালফার এই আর এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে সালফার এখানে হচ্ছে একটা, আর এইদিকে হচ্ছে সালফার এর সঙ্গে গুণ হয়ে যাবে এখানে একটা, তাহলে সালফার এখানে একটা, তাহলে দুটো হয়ে গেল সালফার। ঠিক আছে, তারপরে আমি অক্সিজেন দেখি, অক্সিজেন হচ্ছে এখানে 4টে আছে, আর এখানে দুটো। ঠিক আছে, পির সাথে গুণ হয়ে যাবে, 4 2 8টা হয়ে যাবে অক্সিজেন। তাহলে এইদিকে অক্সিজেন কত, 3টে আছে আর এখানে একটা, তার মানে 3টে হয়ে গেলো, তাই না? কিউ এর মান কত, 1, 3 ওকে 3। তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে অক্সিজেন দুটো আছে আর এখানে আর এর মান হচ্ছে 1, গুণ আকারে আছে, তার মানে অক্সিজেন হয়ে যাবে দুটো। আর এইদিকে আছে অক্সিজেন 3টে আর এর সঙ্গে 1, তার মানে হয়ে যাবে অক্সিজেন এখানে 3টে, 3 আর 3 6 আর 2 8 8 হয়ে গেছে, তার মানে ডিটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? ঠিক আছে, টিন ও সীসা সংকর ধাতু, ফিউজ তার তৈরির জন্য ব্যবহৃত হয়। তারপর 2 নম্বর হচ্ছে ফিউজ লাইভ তারের সাথে সংযুক্ত থাকে। 3 নম্বর হচ্ছে ফিউজ তৈরির জন্য নির্বাচিত পদার্থের গলনাঙ্ক উচ্চ হওয়া উচিত।
ঠিক আছে, এর মধ্যে নিচে কোনটি সঠিক হবে সেটা বলতে বলেছে। দেখো তোমরা জানো ফিউজ তার কী জিনিস। ধরো তোমার বাড়িতে কারেন্টের মান খুব বেশি চলে আসলো, ঠিক আছে, তাহলে ওই কারেন্ট তোমার টিভিতেও যাবে, ফ্রিজেও যাবে, তাই না? দেখো এখানে তোমাদের টিভি আছে আর হচ্ছে ফ্রিজ আছে, ফ্রিজ আছে, বাড়িতে অন্যান্য জিনিসপত্রও আছে, ঠিক আছে, আমি ধরে নিলাম ফ্রিজ আর টিভি আছে। ধরো কোনো কারণে কারেন্টের মান বেড়ে গেল, ঠিক আছে, এবার কারেন্টের মান বেড়ে গেলে যখন এই টিভি এবং ফ্রিজে আসবে বা অন্যান্য আসবাবপত্রে আসবে তখন এটাকে খারাপ করে দেবে। তো এইটাকে যাতে খারাপ যাতে না হয় তাই আমরা কি করি, তারের মাঝখানে একটা তার লাগিয়ে দিই, ঠিক আছে, একটা তার লাগিয়ে দিই যেটাকে আমরা বলা হয় ফিউজ তার, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, এটাকে আমরা ফিউজ তার বলি। এই ফিউজ তার এমন একটা পদার্থ দিয়ে বানানো, মানে এই ফিউজ তারের বিশেষত কি, এই ফিউজ তারটা এমন একটা পদার্থ দিয়ে বানানো যাতে এর মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক খুব কম হয়, ঠিক আছে, যা সহজে মেল্ট বা গলে যেতে পারে, ঠিক আছে। যখন কোনো তারের, দেখো যখন কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, ঠিক আছে, ও নর্মালি হিট হতে থাকে। দেখো তোমাদের বাড়িতে যে নর্মালি যে কারেন্টের তারগুলো আছে সেগুলো কি হয়, সেগুলো যে কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে নর্মালি হালকা বা কোনোটায় বেশি কোনোটায় কম একটু হালকা হিট হয়, ঠিক আছে। কিন্তু এই ফিউজ তারটা এমনভাবে বানানো, এমন পদার্থ দিয়ে বানানো যে এর মধ্যে দিয়ে কারেন্ট গেলে একটু হিট বেশি হয়, ঠিক আছে। এবার যখন কারেন্টের মান খুব বেশি হবে, কারেন্টের মান বেশি হলে এটাও হিট বেশি হবে এবং হিট হওয়ার কারণে এর গলনাঙ্ক খুব কম, তার জন্য এ গলে যায়, ঠিক আছে। যার কারণে এই গলে যাওয়ার কারণে এই কারেন্ট এদিকে যেতে পারে না, ব্রেক করে দেয়, ঠিক আছে, তখন টিভি এবং ফ্রিজ মানে সাধারণত সুরক্ষিত থাকে। তো এইখানে কি হবে, এর গলনাঙ্ক খুব কম রাখতে হবে। গলনাঙ্ক বেশি রাখলে কি হবে, গলনাঙ্ক উচ্চ রাখলে এটা তো কাটবেই না, ঠিক আছে। গলনাঙ্ক হ্রাস রাখলে, কম রাখলে পরে সেটা মানে সহজে কেটে যেতে পারবে, গলে যেতে পারবে, যার কারণে আমরা সুরক্ষিত থাকবো। তার মানে 3 নাম্বার অ্যান্সারটা হবে না। 2 নাম্বার কী বলেছে, 2 নাম্বার ফিউজ লাইভ তারের সাথে সংযুক্ত থাকে। লাইভ তারের সাথে সংযুক্ত থাকে বলতে, দেখো তোমাদের বাড়িতে দেখবে এরকম টিভি আছে, যে টিভিতে তোমাদের প্লাগে 3টে পয়েন্ট আছে, হ্যাঁ, প্লাগটা আছে 3টে পয়েন্ট থাকে। এই 3টে পয়েন্ট মানে 3খানা তার তোমাদের টিভির কেবিলে থাকে। এই একটা টিভি আছে, টিভিতে যেটা আছে 3টে পয়েন্ট থাকে। এবার এই 3টে পয়েন্টের মধ্যে একটা তার হচ্ছে যেটা আসে, লাইনটা নিয়ে আসে, কারেন্টটাকে নিয়ে আসে, সেটাকে বলা হয় লাইভ তার। সেটাকে কি বলা হয়, লাইভ তার। এবার টিভির মধ্যে তো কারেন্ট ঢুকলো, এবার টিভির মধ্যে তো সারা জীবন কারেন্ট থেকে যাবে না, তাই না, ওর মধ্যে তো স্টোরেজ হবে না, তো এই কারেন্ট তো বেরোতেও হবে। তো এখান দিয়ে আরেকটা তার আছে বেরোনোর জন্য, সেটাকে বলা হয় নিউট্রাল ওয়্যার বা নিউট্রাল তার, ঠিক আছে। কারেন্ট একটা দিয়ে ঢুকছে, সেটা টিভিতে থাকতে পারে না, সেটা আবার বেরিয়ে যাচ্ছে কারেন্টে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই কারেন্ট তো ঢুকছে, এই ঢোকার পর সব কারেন্ট এই তার দিয়ে বেরোচ্ছে না, কিছু কারেন্ট ও লিকেজ করছে, কিছু কারেন্ট লিকেজ করছে, মানে বাইরে বেরিয়ে যাচ্ছে কিছু কারেন্ট, সম্পূর্ণ কারেন্ট এখান থেকে বেরোচ্ছে না। তখন যে কারেন্টটাকে বেরিয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই কারেন্টটাকে তোমাদের বের করার জন্য, তার জন্য আরেকটা এক্সট্রা তার দেওয়া হয়, সেটাকে বলা হয় আর্থিং তার, ঠিক আছে। কী দেওয়া হয়, সেটাকে বলা হয় আর্থিং তার। দেখবে এই যে লিকেজ কারেন্টটা না, এটা অনেক সময় তোমাদের বডি হয়, হাত দিলে পরে শক করে, ঠিক আছে। সেই লিকেজ কারেন্টটাকেই বের করার জন্য আরেকটা উপরে দেখবে একটা বড় করে একটা প্লাগ দেওয়া থাকে, সেটা হচ্ছে আর্থিং তার বলা হয়, ঠিক আছে। তো আমরা সাধারণত ফিউজ তার যেটা লাগাই সেটা হচ্ছে এই তারের সঙ্গে লাগানো হয়, লাইভ তারের সঙ্গে লাগানো হয় সবসময়, ঠিক আছে। এটা ঠিক, এই অপশানটা ঠিক। এবার দেখো দ্বিতীয়ত, টিন আর সীসা সংকর ধাতু ফিউজ তার তৈরির জন্য ব্যবহৃত। হ্যাঁ, টিন এবং সীসা সংকর ধাতু তৈরি করতে ব্যবহার করা। টিন আর সীসা মানে টিন এবং প্লাস লেড মানে হচ্ছে সীসা, এই দুটো মিলে মিক্স করে কি তৈরি হয়, সোল্ডার তৈরি করে, যার গলনাঙ্ক খুব কম হয় এবং যার কারণে এটা গলে গিয়ে আমাদের এটা সব কিছু সুরক্ষিত রাখে। চলো নেক্সট কোশ্চেন। আলোক সংশ্লেষ প্রক্রিয়া নিম্নলিখিত ভারসাম্যহীন সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে এবং সূর্যের আলোর ক্লোরোফিলের উপস্থিতি দ্বারা নির্দেশিত জল এবং কার্বন ডাইঅক্সাইড অণুগুলি যথাক্রমে কতটা অংশ নেয়। দেখো জল এবং কার্বন ডাইঅক্সাইড কতটা অংশ নিচ্ছে সেটাকে বলা হচ্ছে। দেখো এটা একটা এনসিইআরটি লাইন, ঠিক আছে, তোমরা জানো রেলে এনসিইআরটি অনেকটা ফলো করে। তো এই এনসিইআরটি লাইনে যেটা আছে, এই যে সমীকরণটা আছে, এখানে সমীকরণটা হবেটা কি, এই যে 6H2 এই কি H2 আছে, এটা হচ্ছে 12H2O, ঠিক আছে, 12 অণু জল প্লাস 6 অণু কার্বন ডাইঅক্সাইড,
এটা মিলে যেটা তৈরি হচ্ছে C6H12O6 আর প্লাস 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু H2O জল বেরিয়ে যাচ্ছে। এই যে যেটা আছে না, এটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, নির্গত হচ্ছে, নির্গত লিখে দিই, নির্গত হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে, নির্গত হচ্ছে। আর এটা যেটা তৈরি হচ্ছে না, এটা তৈরি হচ্ছে ফুড বা খাদ্য তৈরি হচ্ছে, খাদ্য, এটা খাদ্য হিসেবে থেকে যাচ্ছে। আর এটা অক্সিজেন আর সিক্স অণু অক্সিজেন 6 অণু জল বেরিয়ে যাচ্ছে। এবার দেখো একটা জিনিস দেখো, এই যে 12 হাইড্রোজেন কিন্তু অপশানে তো এখানে তো নেই যে জল 12 অণু আছে এবং কার্বন ডাইঅক্সাইড তো দেখতেই পাচ্ছি 6 অণু আছে, ঠিক আছে, 6 তো এখানে অ্যান্সার হবেই, কিন্তু জল তো এখানে 12 অণু রয়েছে, এখানে 12 তো অপশানে নেই। দেখো এখানে হচ্ছেটা কি, তোমাদের এই 12 অণু জল কি করছে, এ তো অ্যাবজর্ব করছে বা শোষিত হচ্ছে, গ্রহণ করছে, ঠিক আছে। গ্রহণ করার পর তুমি এইভাবে দেখো, গ্রহণ করার পর কি করছে, ও এই যে 12 অণু জলের থেকে 6 অণু জল বের করে দিচ্ছে। তার মানে তোমার এখানে দাঁড়াচ্ছে কত, জল দাঁড়াচ্ছে কত, জল দাঁড়াচ্ছে হচ্ছে 6 অণু দাঁড়াচ্ছে, 6 অণু সে শোষিত হচ্ছে। দেখো 6 অণু তো বের করে দিচ্ছে, আসলে কাজে লাগছে কত, 6 অণু জল কাজে লাগছে, এরা কাজে লাগাচ্ছে, আর বাকি 6 অণু বের করে দিচ্ছে। আর এখানে কার্বন ডাইঅক্সাইড কত, কার্বন ডাইঅক্সাইড 6 অণু, তো 6 অণু রয়ে গেছে, তার মানে এটা হবে 6 এবং 6, ঠিক আছে, 6 এবং 6, এটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত সারণীতে গর্ভনিরোধের 4টি পদ্ধতি এবং তাদের কার্যপ্রণালী দেখানো হয়েছে, কোন বিকল্পটি সঠিকভাবে মিলে যায়, ঠিক আছে। মানে এখানে 4টে অপশান দেওয়া আছে, এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে মিলাতে হবে। নিম্নলিখিত সারণীতে গর্ভনিরোধের 4টি পদ্ধতি এবং তাদের কার্যপ্রণালী দেখানো হয়েছে, কোন বিকল্পটি সঠিকভাবে মিলে যায় সেটা বলতে হবে। মানে গর্ভনিরোধ মনে হচ্ছে যে প্রেগনেন্সি হয় না, ঠিক আছে, প্রেগনেন্সি হবে না সেরকম পদ্ধতি 4টে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে কপারটি, ওরাল পিলস, কন্ডোম, ঠিক আছে, টিউবেকটমি, এগুলো হচ্ছে পদ্ধতি, আর এটা কী কাজ সেটা এই পাশে বলে দিয়েছে। দেখো প্রথমে এটা দেখার আগে আমরা একটা জিনিস দেখে নিই, চলো। দেখো এই যে প্রথমত আমরা দেখব যে প্রেগনেন্সি হয় কীভাবে, ঠিক আছে। দেখো এটা একটা ফিমেল বডি, এটা একটা ফিমেল বডি স্ট্রাকচার, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখো এখানে দুটো দেখতে পাচ্ছ না, এটা হলো কি, এটাকে বলা হয় ওভারিস বা ডিম্বাশয় বলা হয়। এটা কি বলা হয়, ওভারিস বা ডিম্বাশয়। ওভারিস বা ডিম্বাশয়। এই ডিম্বাশয় থেকে কী উৎপন্ন হয়, এই ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু উৎপন্ন হয়, এই ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু উৎপন্ন হয়, এটাকে বলা হয় ডিম্বাণু বা ইংলিশে এগ বলা হয়, ঠিক আছে, এগ উৎপন্ন হয়। আর এটা কি, এটা অল্টারনেটিভভাবে হয়, ধরো এই মাসে ডিম্বাণু এই ওভারিস থেকে উৎপন্ন হলো, পরের মাসে এখান থেকে উৎপন্ন হলো, ঠিক আছে, আবার পরের মাসে এখান থেকে উৎপন্ন, এইভাবে অল্টারনেটভাবে চলতে থাকে। দেখো এবার এই ওভারিস বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু বা এগ যে নালীতে যায়, ঠিক আছে, এই ডিম্বাণু তো আস্তে আস্তে বেরোবে, এখান থেকে বেরোতে বেরোতে যে নালীতে যায়, এই নালীটাকে বলা হয় কি, ফ্যালোপিয়ান টিউব বলা হয় বা ডিম্বনালী বলা হয়। কি বলা হয়, ফ্যালোপিয়ান টিউব বলা হয়, ফ্যালোপিয়ান টিউব বলে। এবার দেখো এই ফ্যালোপিয়ান টিউব, এই যখন ডিম্বাণু আস্তে আস্তে বের হচ্ছে, যখন ফ্যালোপিয়ান টিউবে যখন ডিম্বাণুটা চলে আসলো বা এগটা চলে আসলো, তখন কি হয়, যদি ওই সময় কেউ সেক্স করে, ঠিক আছে, ওই সময় যদি সেক্স করে, তাহলে কি হয়, ওই তার মাধ্যমে সেক্স করার মাধ্যমে কি হচ্ছে, এখান দিয়ে সিমেন বা বীর্য আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে, এবং ভেতরে প্রবেশ করতে করতে কি হয়, ও যে সাইডটায় মানে ডিম্বাণু বের হচ্ছে, ঠিক আছে, সেই সাইডটা আস্তে আস্তে যেতে থাকে, এবং যেতে যেতে কি হয়, তখন ওই বীর্য বা সিমেনের মধ্যে থাকা যে লাখ লাখ যে স্পামগুলো থাকে বা শুক্রাণুগুলো থাকে, সেইগুলো গিয়ে এই তোমার এই ডিম্বাণুতে অ্যাটাক করে, ঠিক আছে। অত শুক্রাণুর মধ্যে অ্যাটাক করার পর একটা শুক্রাণু এর মধ্যে ভেতরে প্রবেশ করে যায়, ঢুকে যায়। এবার ঢুকে গেলে সেটা হয়ে যায় কি, যখন ঢুকে যায় তখন ওটা নিষিক্ত হয়ে যায়, ঠিক আছে। তো এখান থেকে একটা কোশ্চেন আছে, নিষিক্ত হয়ে যায় বা ফার্টিলাইজেশন হয়ে যায়। এবার এখান থেকে একটা কোশ্চেন আছে যে নিষিক্তকরণ বা ফার্টিলাইজেশন কোথায় হয়, সেটা ফ্যালোপিয়ান টিউবে হয়। নিষিক্তকরণ বা ফার্টিলাইজেশন
ফার্টিলাইজেশন কোথায় হয়? সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে হয়। ফ্যালোপিয়ান টিউবে হয়, ঠিক আছে। তো তারপর কি হয়, এই ফার্টিলাইজেশন তো হয়ে গেল এখান থেকে ফার্টিলাইজেশন হওয়ার পর ও আস্তে আস্তে এই নালী ধরে নিচে নামতে নামতে এইখানে এসে প্রবেশ করে, মানে এটা কি, এটা হচ্ছে ইউটেরাস বা জরায়ু, ঠিক আছে, জরায়ু এখানে এসে প্রবেশ করে। এবার আসার পর এখানেই থেকে যায়, এখানে 9 মাস ধরে এখানে গ্রোথ করে, ঠিক আছে। তো এবার দেখো আর একটা জিনিস দেখো, তো এই যে তোমাদের এই পার্টটা থাকে, এই যে পার্টটা আছে, এই পার্টটাকে কী বলা হয়? ভাজাইনা বলা হয় বা যোনি বলা হয়, ভাজাইনা বা যোনি বলা হয়। আর এই যে পার্টটা থাকে না, এখানে একটা পার্টটা থাকে, সেটাকে বলা হয় গ্রীবা। বা ইংলিশে বলা হয় সার্ভিক্স, ঠিক আছে। এবার দেখো যদি এখানে একটা অপশন দেওয়া আছে কি, যদি ধরো মনে করো কন্ডম যদি কেউ পরে, ঠিক আছে, কন্ডম যদি কেউ পরে তাহলে ভেতরে কি হবে? ভেতরে কি স্পাম যেতে পারে? গ্রীবা পর্যন্ত যেতেই পারবে না, তখন স্পাম ভিতরে যাবে না, আর না গেলে ফার্টিলাইজেশন হবে না। তার জন্য এই অপশনটা, যে অপশনটা আছে সির অপশনটা, সেটা কি হবে? শুক্রাণু জরায়ুমুখে পৌঁছাতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে হয়ে যাবে সি নাম্বার। কার সাথে মিল আছে? 2 নম্বরের সাথে মিল আছে, ঠিক আছে। তো একটা পেয়ে গেলাম। দ্বিতীয়টা হচ্ছে কপারটি কোথায়? দেখো এ নাম্বার আছে কপারটি কী জিনিস? কপারটি হচ্ছে এমন একটা ডিভাইস, ঠিক আছে, এমন একটা ডিভাইস বা এমন একটা যন্ত্র, সেটা ভিতরে লাগিয়ে দেওয়া হয়। এখানে ওটা কপারটি হচ্ছে টি শেপ আকৃতির হয়, তার জন্য ওটার নাম কপারটি। আর এটা কপারের হয়, ঠিক আছে, টি শেপ হয়, আর এটা কপারের তৈরি হয়। এটা একটা এমন একটা ডিভাইস বা যন্ত্র, মানে তোমাদের মোবাইলও যেটা, সেটাও তো একটা ডিভাইস, তাই না? এটাও একটা ডিভাইস, এরকম একটা ডিভাইস লাগিয়ে দেওয়া হয়, যেটা কি করে, এটা বাইরে থেকে যে শুক্রাণু বা স্পামটা আসছে, ঠিক আছে, সেটাকে গতিহ্রাস করে দেয়, প্রথমত গতিহ্রাস করে দেয় এবং কার্যক্ষমতা কমিয়ে দেয়, যার দরুন সে এখান দিয়ে আর যেতে পারে না, যার দরুন এখানে ফার্টিলাইজেশন হতে পারে না, নিষিক্ত হতে পারে না, তার জন্য প্রেগনেন্সি হতে পারে না, ঠিক আছে। তাহলে কপারটি হচ্ছে কি? কপারটি হচ্ছে তোমাদের নিষিক্ত প্রতিরোধ করে, ঠিক আছে। এটা হবে। আর কন্ডোমের যেটা আছে সেটা হচ্ছে এটা হবে 2 নাম্বার। তারপরে আছে কি টিউবেকটমি কি? টিউবেকটমি হচ্ছে কি, এটা একটা সার্জিক্যাল মেথড, ঠিক আছে। এটা ফ্যালোপিয়ান টিউবে কেটে দেওয়া হয়। এই যে ফ্যালোপিয়ান টিউবটা আছে, এটা এখান থেকে একটা কাট লাগিয়ে দিল, ঠিক আছে, কাট লাগিয়ে দিল, যার ফলে কি হয়, ডিম্বাণু, এই যে ডিম্বাণুটা আছে, সেটা জরায়ুতে আসতে পারবে না। আর জরায়ুতে না আসলে পরে সেটা নিষেক হবে কী করে? মানে এটা যদি কেটে দেওয়া হয়, তাহলে এখানে এটা যেতেও পারবে না জরায়ুতে, আর এদিক দিয়ে তোমার শুক্রাণু এসে নিষিক্ত ফার্টিলাইজেশন হতেও পারবে না, তার জন্য এটার মানে কাজ করতে পারবে না সঠিকভাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সার্জিক্যাল মেথড। তাহলে এটা টিউবেকটমি কী হবে? টিউবেকটমি হচ্ছে এটা, ডিম্বাণু জরায়ুতে পৌঁছাতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, জরায়ুতে পৌঁছাতে পারে না, তাই তো, সেটাই তো, এটাই যে জরায়ুতে ডিম্বাণু যেতে পারছে না, পৌঁছাতে পারছে না। আর লাস্ট যেটা আছে সেটা আছে ওরাল পিলস হচ্ছে যে আমাদের যে বাজারে যে মেডিসিনগুলো আছে, যেগুলো তোমাদের কি করে, এই যে এখানে আছে না, ওই মেডিসিনগুলো কি করে, এই যে ডিম্বাণু আছে না, যে এক আছে, এটা কি করে, এটা এখান থেকে বেরোতে দেয় না, ঠিক আছে। আর বেরোতে না দিলে ফার্টিলাইজেশন কি করে হবে না, তার জন্য এই জিনিসটা এইভাবে গর্ভনিরোধক হিসেবে কাজ করে। তো এখানে অপশানটা কী হবে? এখানে এই অপশানটা ভুল আছে, ঠিক আছে। এটা ভুল আছে, এর অপশানটা হবে হচ্ছে এটা, ডি নাম্বার হবে, অ্যান্সার হবে, ঠিক আছে। তা ওরাল ফেজ কার সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে রোপণ প্রতিরোধ করে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো, একটি কারেন্ট বহনকারী সলিনয়েডের জন্য নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক, ঠিক আছে। এটি নরম লোহার টুকরো চুম্বকিত করতে ব্যবহার করা যেতে পারে। এটি একটি দণ্ডচুম্বকের মতো কাজ করে। আর ক্ষেত্ররেখাগুলি সমকেন্দ্রিক বৃত্ত হয়, ঠিক আছে। এর মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের দেখো। প্রথমত তোমরা এটা দেখো যে সলিনয়েড কী জিনিস, ঠিক আছে। দেখো, সলিনয়েড হচ্ছে এমন একটা জিনিস, সলিনয়েড হচ্ছে এমন একটা তার, যেটা তার হতে পারে, যেমন তামার তার, লোহার তার, বা তামার তারটা বেশি প্রেফার করে, ওটা ভালো হয়। তো এমন একটা তার যেটা স্প্রিংয়ে আকারের মতো থাকে, যখন সলিনয়েডের মধ্যে কারেন্ট ফ্লো করে, মানে
এমন একটা তার এরকম আঁকানোর চেষ্টা করলাম। তারটাকে যে তোমাদের পেনের স্প্রিং আছে না, বা কোনো স্প্রিং দেখেছো, সেই স্প্রিংয়ের মতনই থাকে, ঠিক আছে। যখন এই তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করা হয়, কারেন্ট দেওয়া হয়, দুপাশ দিয়ে যদি কারেন্ট দেওয়া হয় দুটো তার দিয়ে, ঠিক আছে, তো সেটা কি হয়, এটা ম্যাগনেটের মতো কাজ করে বা চুম্বকের মতন কাজ করে। একটা তারকে নিলে স্প্রিংয়ের মতন করে দিলে, তাহলে যখন কারেন্ট দেওয়া হয় তাহলে চুম্বকের মতন কাজ করে। স্প্রিংয়ের মতন কেন করতে হয়, কারণ দেখো এই স্প্রিংয়ের মতন করলে তখন চুম্বকত্বর মান আরও বেড়ে যায়, মানে এই ম্যাগনেটিক বেশি হয়, মানে আরও শক্তিশালী হয়ে ওঠে, তার জন্য এটাকে স্প্রিংয়ে আকার করা হয়। আর এই যে চুম্বকটা তৈরি হয়, কারেন্ট দেওয়ার পর যে চুম্বকটা তৈরি হচ্ছে, এটা কি চুম্বকের মতো, দেখো চুম্বক অনেক ধরনের হয়, তার মধ্যে একটা চুম্বক আছে, সেটা হচ্ছে বার ম্যাগনেট বা দণ্ড চুম্বক এই দণ্ড চুম্বক মানে এরকম একটা চুম্বক আছে না, এই যে লম্বা টাইপের বা চকলেটের মতন এরকম, সেটাকে বলা হয় দণ্ডচুম্বক বা বার ম্যাগনেট। তো এই দণ্ডচুম্বক বার ম্যাগনেট সেইভাবে এটা কাজ করে, ঠিক আছে, একই রকমভাবে এটা কাজ করে। দেখো সলিনয়েডে এই ভিতরে যেগুলো আছে, ঠিক আছে, ভিতরে যে চুম্বক রেখাগুলো আছে, এইখানেও যেরকম শক্তিশালী, এখানেও একই রকম, এখানেও একই রকম, এখানে সমানভাবে একই রকম শক্তিশালী, ঠিক আছে। তার জন্য এটাকে এই লম্বা সমান্তরালভাবে রেখা দ্বারা ধরা হয়, ঠিক আছে, রেখা দ্বারা ধরা হয় এরকমভাবে। আর বাইরের দিকটা এরকম কী হয়, এরকমভাবে যায়, পুরো বৃত্তাকার নয়, এরকমভাবে যাচ্ছে, অর্ধবৃত্তাকার টাইপের, ঠিক আছে, এরকমভাবে যাচ্ছে। কিন্তু এই দণ্ডচুম্বকের ক্ষেত্রে এইভাবে এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে। তার জন্য বলা হচ্ছে যে দণ্ডচুম্বকের মতন এই ইয়েটা চুম্বক রেখাগুলো এরকম হয়, ঠিক আছে। কিন্তু এবার একটা জিনিস দেখো, এই যে রেখাগুলো হচ্ছে, 3 নাম্বার কোশ্চেনটা দেখো। প্রথমটা তো দেখলাম দণ্ডচুম্বকের মতন কাজ করে, এটা তো 2 নাম্বার, ঠিক আছে। দেখো ক্ষেত্র রেখাগুলি সমকেন্দ্রিক বৃত্ত হয়। সমকেন্দ্রিক বৃত্ত মানে কি? সমকেন্দ্রিক বৃত্ত মানে হচ্ছে একটা বৃত্ত আছে, এরকম বৃত্ত আছে, সমকেন্দ্রিক মানে কেন্দ্রটা হচ্ছে সমান আকারে হবে, এখান থেকে যে দূরত্ব ডিস্টেন্স আছে, এখান থেকেও সেই ডিস্টেন্স, এখান থেকেও সেই ডিস্টেন্স, একই ডিস্টেন্সে আছে, মানে সমকেন্দ্রিক, সমান কেন্দ্রিক। কিন্তু এই যে এখানে আছে, এটা কি পুরো একটা বৃত্ত আকৃতির হচ্ছে না, এটা একটা অর্ধবৃত্তাকার টাইপের হচ্ছে, পুরো সমকেন্দ্রিক বৃত্ত হচ্ছে না। তার মানে এই 2 নাম্বার কোশ্চেনটা অ্যান্সারটা হবে না, ঠিক আছে। তাহলে এটি নরম লোহার টুকরো চুম্বকিত করতে ব্যবহার করা যেতে পারে। তাহলে এটা কি হবে, দেখো সলিনয়েডের ভিতরে যে চুম্বক রেখাগুলো মানে চুম্বক ক্ষেত্র আছে যে ভিতরে, ঠিক আছে, বেশি না কম, এই ক্ষেত্র চুম্বক রেখাগুলো বেশি না কম, এই সলিনয়েডের ভেতরে বাইরের থেকে ভেতরের মানে ক্ষেত্র মানে খুব বেশি হয়, ঠিক আছে। যদি আমরা এর ভেতরে কোনো মানে কোনো জিনিস রেখে দিই, কোনো পদার্থ বা কোনো মেটাল বা কোনো কিছু রেখে দিই, তাহলে ওটাও কী হয়, চুম্বকত্বে পরিণত হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের এরকম ভেতরে দিলে পরে সবথেকে ভালো চুম্বকত্ব হয় কোনটায়, সেটা হচ্ছে সফট আয়রন বা নরম লোহা, ঠিক আছে। নরম লোহা ভেতরে দিলে পরে সেটা, অন্য পদার্থ দিলেও চুম্বকত্ব হয়ে যায়, কিন্তু নরম লোহা দিলে পরে ভালো চুম্বক চুম্বক তৈরি হয়, ঠিক আছে। এটা নরম লোহাটা চুম্বকে পরিণত হয়ে যায়, ঠিক আছে, বোঝা গেল। এবার এই সলিনয়েড আর প্লাস নরম লোহা মিলে কি তৈরি হয়, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট বলা হয়। ইলেকট্রোম্যাগনেট বলা হয়। আর এটা কি কাজে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে বৈদ্যুতিক ঘণ্টা, ব্যবহৃত হয়েছে বৈদ্যুতিক ঘণ্টা, তারপর হচ্ছে আর কি, আর বৈদ্যুতিক লক, ঠিক আছে, লক, এইসব ক্ষেত্রে ব্যবহৃত হয়। চলো নেক্সট কোশ্চেন। এটা কি হবে, এটা হচ্ছে এটি নরম লোহার টুকরোকে চুম্বকিত করতে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে, ওটাও ঠিক, এটা হচ্ছে ভুল। তার মানে অ্যান্সার অনুযায়ী কী হবে, 1 আর 2 উভয় ঠিক, 1 আর 2 উভয় ঠিক আছে, উভয় হবে। নেক্সট কোশ্চেন। নিউল্যান্ডের অষ্টক নিয়মে প্রথম মৌলটি ড্যাশ এবং শেষ জ্ঞাত মৌলটি ড্যাশ, সেটা কি হবে। দেখো অষ্টক নিয়ম কি বলে, এই যে অষ্টক নিয়মটা আছে না, এই অষ্টক নিয়মটা কি বলে, দেখো আমাদের মোট 118টি মৌল আছে, 118টি মৌল আছে। দেখো যেমন ধরো হাইড্রোজেন, তারপর হচ্ছে হিলিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে ব্রোন,
তারপরে হচ্ছে কার্বন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন, ফ্লোরিন, এই ড্যাশ 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 করতে করতে এরকম 118টি মৌল আছে। তো এই 18টি মৌলের বৈশিষ্ট্য কি একই রকম? একই রকমই হয়? সব মৌল কি একই রকমের মতন ইয়ে হবে? না, এরকম এরকম হবে না, কারণ কোনোটা গ্যাসীয়, কোনোটা কঠিন, কোনোটা তেজস্ক্রিয়, এরকমভাবে হয়। এই জন্য সবার বৈশিষ্ট্য আলাদা আছে। তার জন্য এই জন্য কী করলো, এইগুলো ক্লাসিফিকেশন করলো, বা বলতে পারো এইগুলোকে আলাদা শ্রেণীভাগে ভাগ করা হলো। ঠিক আছে, মানে যার যেমন বৈশিষ্ট্য সেইভাবে সেই ক্যাটাগরিতে ভাগ করা হলো। তো এই আলাদাটি কীভাবে করবে? তো আলাদাটি কীভাবে করবে? নিউল্যান্ড একটা পদ্ধতি তিনি বললেন। ঠিক আছে, যে এইগুলো কিভাবে আলাদা করা যায়। তো নিউল্যান্ডের পদ্ধতি কি? নিউল্যান্ড পদ্ধতি বলছে কি, যে এই অ্যাটমিক মাস, ঠিক আছে, অ্যাটমিক মাস বৃদ্ধি অনুসারে সাজাতে হবে। অ্যাটমিক মাস বৃদ্ধি অনুসারে সাজাতে হবে মানে কি, যেরকম ধরো লিথিয়ামের হচ্ছে অ্যাটমিক মাস হচ্ছে 6, ঠিক আছে, 6, এরকম 6, 7, 8 করে, এরকম 6, 7, 8, 9 এরকম করে অ্যাটমিক মাস বৃদ্ধি করে করে এরকম বেড়ে বেড়ে এরকম সাজাতে হবে। এটা তো বললো এরকম পরপর করে এরকম সাজাতে হবে, ঠিক আছে, অ্যাটমিক মাস অনুযায়ী। কিন্তু তারপরে বললো যে এরকম সাথে সাথে 1 থেকে, ঠিক আছে, 7 নাম্বার, 1 থেকে 7 নাম্বারে পরে যে 8 নাম্বারটা মৌল আছে, সেই 8 নাম্বারটা মৌল 1 নম্বরের মৌলর সাথে সামঞ্জস্য হবে, মানে সমান হবে। ঠিক আছে, তো সেটা এখানে না বসিয়ে এর নিচে বসাতে হবে, এরকম হচ্ছে এটা বলেছে। এটাকে বলা হচ্ছে অষ্টক নিয়ম। ঠিক আছে, আর একটা বলেছে পারমাণবিক বৃদ্ধি অনুসারে এরকম বেড়ে 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 বসাতে হবে এরকম। আর অষ্টম মৌল যেটা হবে সেটা 1 নম্বর মৌলের সাথে সমান হবে। ঠিক আছে, এরকম 7 নাম্বার গেল, 8 নাম্বার, তারপরে আবার অষ্টম মৌল এরকম আসবে, এরকম নিচে বসাতে বসাতে এরকম যাবে। ঠিক আছে, তো ওই সময় তোমাদের যখন এই যে নিউল্যান্ড করেছিল, নিউল্যান্ডে অষ্টক নিয়ম করেছিল, তখন এই 118টি মৌল ছিল না। এটা ছিল হচ্ছে নিউল্যান্ডের সময়, নিউল্যান্ডের সময় 56টি মৌল ছিল, 56টি। আর বর্তমানে কত? বর্তমান হচ্ছে 118টি, বর্তমান হচ্ছে 118টি। ঠিক আছে, বর্তমানে 118টি। তাহলে তোমাদের এখানে যখন এখন 118টি মৌল আছে, সবচেয়ে প্রথম মৌলটি কী ছিল? প্রথম মৌলটি ছিল আমাদের হাইড্রোজেন, আর সবচেয়ে লাস্ট মৌলটি ছিল হচ্ছে থোরিয়াম। হাইড্রোজেন আর থোরিয়াম হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোন ধরনের প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়? সেটা হচ্ছে এ নাম্বার আর বি নাম্বার, বাস্তব বড় এবং বাস্তব ছোট। ঠিক আছে, এই দুটোই হবে। এ আর বি কোথায় আছে? এই দুটো, এ এবং বি, বাস্তব বড় এবং ছোট। দেখো, বাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়, এটা জেনে রাখো। বাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়, ওকে। আর হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না, ঠিক আছে। দেখো, আমি যদি বলি এই বস্তুটি পৃথিবীতে আছে, ধরো কোনো একটা বস্তু পৃথিবীতে আছে, তাহলে তার কি প্রমাণ আছে? ধরো কেউ যদি বলে পৃথিবীতে মানুষ থাকে না, তাকে ধরে নিয়ে গিয়ে দেখালে যে সামনাসামনি বাস্তবে এগুলি মানুষ আছে, মানে সামনেই তো আছে। ঠিক আছে, তাকে নিয়ে গিয়ে দেখালে যে সামনেই মানুষগুলো রয়েছে, ঠিক। আর যে সেই মানুষগুলো তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছে, আর যেটা তুমি দেখতে পাচ্ছ না বাস্তবে, কল্পনা করছো, ঠিক সেটা হচ্ছে কল্পনার জগৎ, ঠিক আছে না, অবাস্তব যাকে বলা হয়। আর বাস্তবে তুমি দেখতে পাচ্ছ সব বস্তুগুলো আছে, সেটা বাস্তব প্রতিবিম্ব। এইভাবে ইমেজের ক্ষেত্রেও দুটো প্রতিবিম্ব আছে। একটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে দুটো প্রতিবিম্ব। এক নম্বর হচ্ছে রিয়েল ইমেজ বা বাস্তব প্রতিবিম্ব, আর 2 নম্বর হচ্ছে ভার্চুয়াল ইমেজ বা অবাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে, দেখো যখন কোনো দেখো এবার প্রথমটা কি হচ্ছে, যখন কোনো প্রতিবিম্ব এরকম পর্দায় ধরো পড়ছে, ঠিক আছে, যখন কোনো প্রতিবিম্ব এরকম আলো থেকে, লাইট থেকে এরকম
পর্দায় যখন পড়ছে তখন কী আছে, দেখো যখন আলো স্ক্রিন বা স্ক্রিনের ওপর বা পর্দায় এক জায়গায় মিলিত হচ্ছে তখন কী হবে, তখন রিয়াল ইমেজ হবে বা বাস্তব প্রতিবিম্ব হবে, তাই না? দেখো কোনো বস্তুর উপর মিলিত হচ্ছে, ওটা দেখতে পাচ্ছ না, বাস্তবেই তো মিলিত হচ্ছে, এটা তো কল্পনা করতে পারো। তোমার সামনে দেখো কোনো সিনেমা হল হচ্ছে, সিনেমা হলে প্রজেক্টর থেকে যখন লাইট পড়ছে বা আলো পড়ছে তখন তো তোমার সামনেই তো হচ্ছে, ওটা তো বাস্তব, তাই না? বাস্তব প্রতিবিম্ব। তাহলে এই জন্য এটা হবে বাস্তব প্রতিবিম্ব, ঠিক আছে? বাস্তব বড় এবং বাস্তব ছোট। এবার ভার্চুয়াল ইমেজ হলে তো আমরা দেখতে পারতাম না, ওটা তো কল্পনা করতাম, তার জন্য এটা হচ্ছে অ্যান্সার। এবং বড় এবং ছোট কেন, সেটা হচ্ছে লেন্সের যে প্যাডটা আছে অবতল দর্পণ ওইখান থেকে এটা জানা যাবে, ঠিক আছে? ওটা আলাদা বড় কনসেপ্ট আছে, ওটা লাইটের চ্যাপ্টার করলে তখন হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। হ্যালো এভরিওয়ান, আই এম রাজা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্টাডি এক্সাম। আজকে দেখো তোমাদের জন্য রেলওয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের করানো হচ্ছে, আর আগের দিন পার্ট 1 করানো হয়েছে, আজকে পার্ট 2 করানো হচ্ছে। আর তোমাদের এই ক্লাস পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, দেখবে ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও জয়েন হতে পারবে। আর টেলিগ্রামে গিয়ে ডাব্লিউবি স্টাডি এক্সাম বলে সার্চ করলে তোমরা সেখান থেকেও পেয়ে যাবে। চলো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে থেকে কোন জীবগোষ্ঠী পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, মানে পরিষ্কার রাখতে সাহায্য করে? সেটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে, ঠিক আছে? দেখো পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে মানে কি, ময়লা আবর্জনা পরিষ্কার করা। ধরো কোনো কলার খোসা আছে, ধরো মনে করলাম এটা কোনো কলার খোসা আছে, কলার খোসা আছে, ঠিক আছে? কলার খোসা আছে। এই মানে আমাদের পরিবেশে এমন কিছু ছোটো ছোটো জীব আছে যেগুলো এই কী করে, এই কলার খোসাটাকে ছোটো ছোটো পদার্থে ভাঙতে শুরু করে, ঠিক আছে? ছোটো ছোটো পদার্থকে ভেঙে দেয়, টুকরো ভেঙে দেয়। এই টুকরো ভেঙে যাওয়াকে কী বলা হয়? এটাকে বলা হয় ডিকম্পোজার। ডিকম্পোজার, ঠিক আছে? এই যে ছোটো ছোটো পদার্থগুলো এইগুলো পড়ে রয়েছে, তাই না? এবার তোমরা বলবে কি যে কলার খোসা ছোটো ছোটো জীব যেগুলো আছে এই ছোটো ছোটো টুকরে ভেঙে দেওয়ার পর এগুলো তো মাটিতে পড়ে রয়েছে, এগুলো কিসে রয়েছে? এগুলো মাটির সাথে মিশে রয়েছে। এবার তোমরা বলবে কলার খোসাটা তো ভাঙার পর এগুলো পড়ে থাকার পর মাটিতে মিশে রয়েছে, তাহলে কি ময়লা আবর্জনা পরিষ্কার কোথায় হলো? সেটা তো মাটির সঙ্গে মিশে গেল, তার মানে মাটি তো দূষিত হয়ে গেল, তাই না? আসলে না, এই যে ছোটো ছোটো খণ্ডগুলো হলো না, এইগুলো আমাদের কী হয়, চারিপাশে যে গাছপালাগুলো আছে সেই গাছপালাগুলো অ্যাবজর্ব করে নেয় বা শোষণ করে নেয়, ঠিক আছে? মনে করো এটা গাছের একটা খাদ্য, ঠিক আছে? খাদ্য হিসেবে এরা অ্যাবজর্ব করে নেয়। এবার দেখো তোমরা যদি এর বদলে তোমরা এই কলার খোসার বদলে তোমরা যদি মনে করো যে আমরা এটাকে প্লাস্টিক নেব, প্লাস্টিক বা কাঁচ যদি ইউজ করি, মানে কাঁচ যদি নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সেটা কিন্তু হবে না। সেটাকে কি করতে হবে, এক মিনিট, সেটা হবে না। কারণ হচ্ছে কি, এটাকে তোমাদের এমন বস্তু নিতে হবে যেটা বায়োডিগ্রেডেবল হবে, ঠিক আছে? বায়োডিগ্রেডেবল হতে হবে। বায়োডিগ্রেডেবল মানে কি, যারা প্রাকৃতিকভাবে পচনশীল, মানে জীবাণুর মাধ্যমে ভেঙে ফেলা যায় এমন বস্তু, ঠিক আছে? যারা পচাতে পারে, মানে পচতে পারে, এটাকে বলা হয় বায়োডিগ্রেডেবল। বা এটাকে এক লাইনে বলতে পারো যে এরা বিভিন্ন মৃত প্রাণী বা উদ্ভিদ পদার্থকে পচিয়ে জৈব পদার্থে পুনরায় মাটিতে ফেরত পাঠায়, ঠিক আছে? যাকে বিয়োজন প্রক্রিয়া বলা হয় বা ডিকম্পোজিশন বিক্রিয়াও বলা হয়। তো এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, এই প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশের পচনশীল বজ্র কমে যায় এবং মাটি উর্বর করে, ঠিক আছে? আর এই কাজটা কে করে? এই কাজটা করে আছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এই কাজটা করে, ঠিক আছে? এই জন্য তোমরা দেখবে কি যে প্লাস্টিক এবং কাঁচ বা অন্য যেগুলো পচনশীল বস্তু নয় সেইগুলো ব্যবহার করতে বারণ করে। বিশেষ করে প্লাস্টিক দেখবে ব্যবহার করতে বারণ করে, কারণ এটা বছর থাকবে কিন্তু তাও পচবে না, ঠিক আছে? আর এইগুলো তোমরা পচনশীল বস্তু, এইগুলো পচে গিয়ে তোমাদের মাটির সাথে মিশে যায় এবং সেটা খাদ্য হিসেবে গাছপালা বা শোষণ করে না, যাতে পরিবেশে কোনো ক্ষতি হয় না, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। গোলীয় দর্পণের প্রধান অক্ষ সম্পর্কে নিম্নলিখিত কোন দুটি বিবৃতি সঠিক? ঠিক আছে, 3টে বিবৃতি দেওয়া রয়েছে, এর মধ্যে কোন দুটি সঠিক তোমাকে বলতে হবে। দেখো, একটি দর্পণের উপর অভিলম্ব, তোমরা একটা জিনিস দেখো, এরকম একটা যদি বৃত্ত আঁকানো হয়, তাহলে এই সেন্ট্রাল থেকে, মানে এই সেন্ট্রালের উপর যে কটা আমি এরকম দাগটা আনবো, সেগুলো সবগুলো কি
অভিলম্ব বরাবর থাকে, ঠিক আছে, অভিলম্ব হিসেবে থাকে। সেরকমই আমরা যদি গোলীয় দর্পণের এরকম যে একটা দর্পণ আঁকানোর চেষ্টা করি, এই গোলীয় দর্পণে এইখানে একটা যে সোজা দাগ থাকে সেটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, প্রধান অক্ষ, ঠিক আছে। আর এইটাকে এখানে একটা সেন্ট্রাল থাকে, সেটাকে সি বা সেন্ট্রাল অফ কার্ভেচার বা বক্ররেখা বলা হয়। এইটাকে বলা হয় পোল বা মেরু, এবার দেখো আচ্ছা একটু এবার দেখো আমি বলেছি এই বৃত্ত বরাবর যে কটা দাগ টানানো হবে এগুলো অভিলম্ব বরাবর থাকে। এবার গোলীয় দর্পণকে যদি আমরা এরকম যদি একটু বৃত্ত আকারে এরকম ধরা হয় গোলীয় দর্পণে, তাহলে এই যে সেন্ট্রালগুলো থাকে না, এই সেন্ট্রাল থেকে দাগ যদি টানি এগুলো সব হচ্ছে অভিলম্ব বরাবর থাকবে, ঠিক আছে। সেরকমই প্রিন্সিপাল অ্যাক্সিসেও দেখো তোমাদের এই অভিলম্ব বরাবরই আছে। তার মানে এটা তোমাদের এই সেন্ট্রাল অফ কার্ভেচার যেটা থাকে, ঠিক আছে, দর্পণের উপর যেটা থাকে সেটা এই দাগটা থাকে, এটা অভিলম্ব বরাবরই থাকে, এটা হচ্ছে ঠিক আছে। এবার বলেছে আপাতন বিন্দু সর্বদা প্রধান অক্ষে অবস্থিত থাকে। আপাতন বিন্দু সর্বদা প্রধান অক্ষে অবস্থিত থাকে না, এটা কোশ্চেনে না দিয়ে রেখেছি কারণ এটা না হবে না, এটা এরকম ছিল কোশ্চেনে, এই নাটা কাটা ছিল, অরিজিনাল যে কোশ্চেনে ছিল এই নাটা কাটা ছিল, ঠিক আছে। আপাতন বিন্দু সর্বদা প্রধান অক্ষে অবস্থিত থাকে। এবার দেখো আপাতন বিন্দু সর্বদা, এবার দেখো তোমাদের এই লেন্সে যখন দর্পণে যখন কোনো ফোকাস পড়ছে, ঠিক আছে, এখানেও পড়তে পারে, লেন্সের এখানেও পড়তে পারে, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের এইখানেও পড়তে পারে, ঠিক আছে, এখানেও পড়তে পারে, যে কোনো জায়গায় পড়তে পারে। কিন্তু এখানে বলছে আপাতন বিন্দু, যে আপাতন যে বিন্দু মানে যে ইয়েটা আসছে, রশ্মিটা আসছে, তার যে বিন্দুটা হচ্ছে সেটা কি সবসময় সর্বদা কি প্রধান অক্ষ, মানে প্রধান অক্ষ বলতে এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরই পড়ছে, এটা কি প্রিন্সিপাল অ্যাক্সিসে পড়ছে না, এখানে পড়ছে, যেখানে খুশি পড়ছে, তার মানে এটা হবে না, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন কি প্রধান ফোকাস সর্বদা প্রধান অক্ষে অবস্থিত থাকে। দেখো সেন্ট্রাল অফ কার্ভেচার, ঠিক আছে, বা বক্ররেখা, আর এই যে পোলটা থাকে, এটার সেন্ট্রাল অফ কার্ভেচার মাঝখানে আরেকটা থাকে, সেটাকে হচ্ছে ফোকাস বলা হয়, ঠিক আছে। ফোকাস এদের দুটোর মাঝখানেই থাকে সবসময়, তাহলে এটা প্রধান অক্ষে অবস্থিত থাকে। এই যে প্রধান অক্ষেই ফোকাসটা অবস্থিত রয়েছে, তার মানে এটাও ঠিক। তার মানে 1 আর 2 হচ্ছে, 1 আর 3 হচ্ছে ঠিক তোমাদের। ওকে, ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মেরুদণ্ডী প্রাণীদের যকৃৎ কোষের এসিআর দ্বারা কোন গুরুত্বপূর্ণ কাজটি করা হয়? সেটা হচ্ছে ওষুধ এবং টক্সিন ডেটক্সিফিকেশন বা বিষ মুক্তকরণ, ঠিক আছে। দেখো আমাদের প্রথমত এটা জানতে গেলে তোমরা এটা জানো, প্রাণী আমাদের ক প্রকার আছে? 2 প্রকার, একটা মেরুদণ্ডী প্রাণী, আর একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী, দেখো এই মেরুদণ্ডী প্রাণীর মধ্যে কী পড়ে, যেমন আমরা পড়ি, ঠিক আছে, মানুষ, তারপর হচ্ছে কুকুর, তারপর হচ্ছে বিড়াল, মানে যাদের মেরুদণ্ড আছে, মাছ ইত্যাদি। আর অমেরুদণ্ডীদের মধ্যে কে আছে, যেরকম কেঁচো, তারপরে হচ্ছে ঝিনুক, তারপরে হচ্ছে মৌমাছি, প্রজাপতি, তারপর হচ্ছে অক্টোপাস ইত্যাদি, এবার দেখো আমাদের এই মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যেরকম আমাদের কি আছে, আমাদের লিভার আছে, ঠিক আছে, লিভার আছে, তাই না? লিভার আছে। এবার দেখো আমাদের শরীর কী দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি, সেরকম সারা শরীরে কোষ, অজস্র কোষ দিয়ে ভরা আছে, সেরকম লিভারও আমাদের অনেক ছোট ছোট কোষ দিয়ে আমার তৈরি করা হয়েছে। এবার এই কোষগুলির মধ্যে আমরা যে কোনো একটা কোষকে আমরা নিয়ে মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখার চেষ্টা করি,
ঠিক আছে। তো মাইক্রোস্কোপে যদি বড় করে একটা দেখার চেষ্টা করি, এই কোষের মধ্যে অনেক জিনিস থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া থাকে, তারপর হচ্ছে রাইবোজোম থাকে। ঠিক সেরকমই আর একটা জিনিস থাকে যে পার্টটাকে বলা হয় ইআর। এরকম একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় কি ইআর। ইআর বলতে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে অর্ধেক তোমাদের এরকম থাকে, এরকম রাইবোজোম থাকে, ঠিক আছে, যে গুটি গুটি মতন থাকে, এটাকে বলা হয় রাইবোজোম। এরকম অর্ধেক মতন এরকম রাইবোজোম দিয়ে করা হয়, এটাকে কি বলা হয় রাইবোজোম। রাইবোজোম থাকে, যেটা এরকম দেখতে হয়। ঠিক এই পার্টটাকে কি বলা হয়, এই যে পার্টটা আছে, এই পার্টটাকে বলা হয় তোমার কি RER। ঠিক আছে, RER মানে হচ্ছে কি, এই যে তোমরা এখানে যদি হাত দাও, এরকম হাত দিলে কি হয়, একটু খাদ মনে হবে, যেরকম প্লেন মনে হচ্ছে না, একটু রাফ লাগবে, তাই না? তার জন্য এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এটা হচ্ছে রাফ RUGS এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই যে পার্টটা আছে না, এই যে পার্টটা আছে, এই পার্টটাকে বলা হয় কি, এটাকে বলা হয় SER। যেটা প্রশ্নে প্রথমে পড়েছিল, SER। স্মুথ এর ফুল ফর্ম হচ্ছে কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এবার দেখো তোমরা, তাহলে লিভারের মধ্যে কোষ দেখলাম, অনেক বিভিন্ন টাইপের কোষ আছে, সেখান থেকে একটা কোষকে মাইক্রোস্কোপে ঢোকানোর পর দেখলাম এর মধ্যে মাইটোকন্ড্রিয়া রাইবোজোম আছে এবং এরকম একটা পার্ট আছে, সেটাকে বলা হয় ER বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ রাফ কেন বলা হয়, এটা খসখস আছে, এখানে হাত দিলে মানে একটু খাদ টাইপের লাগবে, রাফ টাইপের লাগবে। ঠিক আছে, আর একটা আছে প্লেন, এটা হচ্ছে স্মুথ। ঠিক আছে, SER আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এবার দেখো আমাদের যে লিভারটা আছে, মানে এর কাজ কি, এর কাজ হচ্ছে SER এর কাজ হচ্ছে সাধারণত ফ্যাটি অ্যাসিড এবং ফসফোলিপিড এবং স্টেরয়েড হরমোন তৈরি করতে সাহায্য করে। এছাড়াও এই লিভারটার মানে লিভারের এই অংশটা, ঠিক আছে, SER মানে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা কি, তোমরা যে মেডিসিন নাও, ঠিক আছে, ওটা জানো ওর একটা টক্সিক এফেক্ট বা বিষক্রিয়া হয়, বা মনে করো যে কেউ অ্যালকোহল ড্রিঙ্ক করলো, ঠিক আছে, তার বারবার নর্মালি যেরকম ইউরিন পায় বা টয়লেট পায়, ঠিক আছে, তার থেকে বেশি টয়লেট পায়। এবং এটার কারণ কি জানো তো, এটার কারণ হচ্ছে ওই যে অ্যালকোহল তোমরা মানে ওই অ্যালকোহল তোমরা নিচ্ছ যে বডিতে বা শরীরের পক্ষে, সেটা শরীরের পক্ষে ভালো না, ওটা বডি থেকে বের করে দেয়। আর বের করে দেয় কে, সে আমাদের লিভারটা বের করে দেয়। আর লিভারে কোন অংশটা বের করে দেয়, বের করে দেয়। দেখো, তো বোঝা গেল তোমাদের বডিতে টক্সিক এফেক্ট বা বিষাক্ত কিছু পদার্থ চলে আসলে সেটার প্রভাব কম করার জন্য কাজ করে কে, লিভার করে। আর লিভারের মধ্যে কে কাজ করে, লিভারের মধ্যে কোষের মধ্যে এই অংশটা ও কাজ করে। ঠিক আছে, ওই জন্য তো দেখবে যে কেউ যদি কোনো পয়জন বা কোনো খারাপ কিছু যদি খেয়ে ফেলে, তো প্রথমত লিভারটাকে ড্যামেজ করে। ঠিক আছে, তো লিভার কী করে, ওই লিভার বেচারা এইটাকে ঠিক করতে রিকভারি করতে নিজেই সে শেষ হয়ে যায়। এই জন্য তোমরা দেখবে কেউ প্রচুর পরিমাণে মানে ড্রিঙ্ক করলে বা অ্যালকোহল নিলে তার লিভারে প্রবলেম হয়, লিভার খারাপ হয়ে যায়। কারণটা হচ্ছে অত্যাধিক পরিমাণে প্রেশার পড়ে, যে ফিল্টার করতে সে নিজেই বিকল হয়ে পড়ে বা খারাপ হয়ে পড়ে। এই জন্য আমাদের যে কাজটা করে সেটা হচ্ছে লিভারের মধ্যে SER স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই প্রধান কাজটা করে। ঠিক আছে, তার জন্যে প্রথমে এবার কোশ্চেনটা দেখো, মেরুদণ্ডী প্রাণীর
তাহলে মেরুদণ্ডী প্রাণী যকৃৎ কোষে এসিআর দ্বারা কোন গুরুত্বপূর্ণ কাজটি করা হয়? সেটা হচ্ছে ওষুধ এবং টক্সিন ডিটক্সিফিকেশন, বিষমুক্তকরণ করা হয়। তাহলে লিভারটা আমাদের লিভারের মধ্যে যে কোষটা থাকে আর তার মধ্যে এই পার্টটা হচ্ছে আমাদের শরীরে যেগুলো টক্সিক বা বিষক্রিয়াগুলো থাকে সেগুলো বের করে দেয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বিদ্যুৎ মোটরের কোন অংশটি এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের দিক পরিবর্তন করে? সেটা হচ্ছে কী করে? সেটা হচ্ছে স্প্লিট রিং। ঠিক আছে, স্প্লিট রিং, স্প্লিট রিং। দেখো তোমরা যদি ইলেকট্রিক মোটরের ভেতরে কনস্ট্রাকশনগুলো দেখো যে কীভাবে হয়, দেখো এরকম দুটো ম্যাগনেট থাকে, এরকম দুটো ম্যাগনেট, এরকম দুটো ম্যাগনেট থাকে, আর মাঝখানে কি থাকে? তোমাদের কয়েল থাকে, আয়তাকার কয়েল। ওকে, এরকম 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 আয়তাকার কয়েল থাকে। যাই হোক, এবার এখান দিয়ে যদি তোমরা কোনো দাও, মানে কোনো কারেন্ট তোমাদের এর মধ্যে দাও, দেখো দুটো ম্যাগনেট থাকে, তার মাঝখানে কী থাকে? আয়তাকার কয়েল থাকে। কি হয়, এই কয়েলের মধ্য দিয়ে কারেন্ট যখন ফ্লো হয় তখন আর যখনই এবং চুম্বকের মধ্য দিয়ে এবং দুটো চুম্বকের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন একটা কি হয়? একটা ফোর্স লাগে বা একটা বল তৈরি হয়। সেই বলটা কি করে? ও বলটা যখনই ফোর্স লাগে, বল তৈরি হয়, সেই বলটা এরকম বল দিতে থাকে এবং ঘুরতে থাকে। ঠিক আছে, যখনই ঘুরতে থাকে, যখনই ঘোরার পর এক চক্কর হয়ে যায় তখন কি হয়? ও কারেন্টের ডাইরেকশন চেঞ্জ করে দেয়। এরকম এরকম ঘুরছে, এক চক্কর দেওয়ার পর কারেন্টের ডাইরেকশন ঘুরছে, এরকম বারবার তো ঘুরছে না, বারবার ঘুরতে ঘুরতে ও বারবার কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবার চেঞ্জ হতে হতে কী হয়? এই যে চেঞ্জটা হচ্ছে, এটা চেঞ্জ কে করে? এই চেঞ্জটা করে হচ্ছে স্প্লিট রিংটা এই চেঞ্জটা বারবার করে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো যখন পারমাণবিক সংখ্যা ড্যাশ এবং নিউক্লিয়ার চার্জ হচ্ছে ড্যাশ, তখন নিউক্লিয়াস ও যোজ্যতা ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ বল হচ্ছে ড্যাশ। তাই লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধ ড্যাশ হয়। দেখো তোমরা আমরা অ্যাটমিক নাম্বার জানি, যেরকম হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে 1, হিলিয়ামের কত? হিলিয়ামের হচ্ছে 2, লিথিয়ামের হচ্ছে 3, বেরিলিয়ামের হচ্ছে 4 এবং ব্রোনের হচ্ছে 5। তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে অ্যাটমিক নাম্বার। এবার আমাদের পরমাণুতে যে কটা অ্যাটমিক নাম্বার থাকে সেই কটাই প্রোটন সংখ্যা বলা হয়। মানে অ্যাটমিক নাম্বার আর প্রোটন সংখ্যা হচ্ছে সমান। যদি বলা হয় বোরনের প্রোটন সংখ্যা কত, তাহলে বোরনের প্রোটন সংখ্যা হচ্ছে 4টে, কারণ অ্যাটমিক নাম্বারও 4টে। কারণ এখানে অ্যাটমিক নাম্বার আর প্রোটন সংখ্যা হচ্ছে 1 হয়, মানে পরমাণুতে যে কটা অ্যাটমিক সংখ্যা থাকে সেই কটা সংখ্যাকেই প্রোটন সংখ্যা বলা হয়। তাহলে এই প্রোটন সংখ্যা থাকে কোথায়? সেটা হচ্ছে পরমাণুতে থাকে। পরমাণুতে প্রোটন প্লাস নিউট্রন থাকে, আর নিউট্রন তো নিস্তড়িৎ, নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ, ওর কোনো আধার নেই। কিন্তু প্রোটন হচ্ছে কি? প্রোটন আর অ্যাটমিক সংখ্যা সমান। ঠিক আছে, যদি বলা হয় এটা বোরন না, এটা বেরিয়াম ছিল। ঠিক আছে, এটা বেরিয়াম ছিল, বেরিয়ামে হচ্ছে 4। বোরনের যদি বলা হয় প্রোটন সংখ্যা কত, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 5টা। যদি বলা হয় অ্যাটমিক নাম্বার সংখ্যা কত, অ্যাটমিক নাম্বার হচ্ছে 5টা, মানে অ্যাটমিক সংখ্যা নাম্বার আর প্রোটন সংখ্যা সমান হয়। এবার দেখো তোমাদের এখানে যে লাইনটা বলেছে, যখন পারমাণবিক সংখ্যা ড্যাশ হয় নিউক্লিয়ার চার্জ কী হয়? ঠিক আছে, নিউক্লিয়ার চার্জ কী হয়? দেখো এখানে এই প্রোটন মানে কি? প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, তাই না? সেই পজিটিভ তড়িৎগ্রস্ত কণা হয়। আর এখানে অ্যাটমিক নাম্বার বাড়া মানে কি? নিউক্লিয়াসে যদি অ্যাটমিক নাম্বার বাড়া মানে হচ্ছে প্রোটনের সংখ্যাও বাড়া। এবার প্রোটনের সংখ্যা বাড়লে মানে কি? নিউক্লিয়াস এই টোটালটাই কি বলে? নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের চার্জ বাড়ছে, সেটাই বলেছে। যখন পারমাণবিক সংখ্যা এখানে বাড়ে তখন কি হয়? তখন নিউক্লিয়াস চার্জও বেড়ে যাবে, কারণ প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে। প্রোটন সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের চার্জও বেড়ে যাচ্ছে, কারণ প্রোটন তো একটা ধনাত্মক চার্জ, তাই না? সেটা বাড়া মানে এই নিউক্লিয়াসের চার্জ বাড়া, আর নিউট্রন তো নিস্তড়িৎ, তাহলে এটাও বেড়ে যায়, এটাও বাড়ে। তখন নিউক্লিয়াসের যোজ্যতা ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ বল কী হয়? দেখো আকর্ষণ বল মানে, দেখো এই যে পরমাণু থাকে, এই প্রোটন প্লাস নিউট্রন থাকে। এবার নিউট্রন তো নিস্তড়িৎ, যাই হোক, ঠিক আছে, নিউট্রন আমি বাদই দিলাম, প্রোটন রয়েছে, নিউক্লিয়াসে প্রোটন রয়েছে, তার সাইড দিয়ে কী হয়? এরকম ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, এই ইলেকট্রনগুলো এরকম ঘুরতে থাকছে। এবার একটা জিনিস বলো,
এটা হচ্ছে ধনাত্মক পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, আর এটা হচ্ছে ইলেকট্রন। এবার তোমরা আগের থেকে জানো যে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা আর ইলেকট্রিক তড়িৎগ্রস্ত কণা একে অপরকে অ্যাট্রাক্ট করে, মানে আকর্ষণ করে, ঠিক আছে, সব সময়। এরাও আকর্ষণের জন্য এরকম ঘোরে। এবার এরা দুজনকে তো অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। এবার যখন আমরা কি করব, যদি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যদি বাড়িয়ে দিই, এর মান যদি বাড়িয়ে দিই, এর মান বাড়িয়ে দিলে কি এর পজিটিভ তড়িৎগ্রস্ত কণা আরও বেড়ে গেল, প্রোটন সংখ্যা আরও বেড়ে গেল। প্রোটন সংখ্যা যখন বেড়ে যাবে তখন এদের মধ্যে আকর্ষণ বল আরও বেড়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য কী হবে, যখন পারমাণবিক সংখ্যা বাড়ে এবং নিউক্লিয়াস চার্জ বাড়ে তখন নিউক্লিয়াস যোজ্যতা ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ বল কী হবে, বেড়ে যায়, ঠিক আছে। তার মানে এটাও বেড়ে যায়। তারপরে কী হচ্ছে, তাই লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধ কী হয়, লিথিয়াম থেকে, সবসময় মনে রাখবে, লিথিয়াম তারপর হচ্ছে, এটা অন্য কালিতে করি, লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। এবার কি হয়, এই পারমাণবিক সংখ্যা এই লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধ সবসময় কি কম হয়। লেফট থেকে যখন রাইটে যাচ্ছ RIGST, তখন পারমাণবিক ব্যাসার্ধ কী হয়, ব্যাসার্ধ কমে যায়। ওকে, তার মানে এটা হচ্ছে কমে, বাড়ে 3বার বাড়ে, তারপরে হচ্ছে কমে, বাড়ে কোথায় আছে, হ্যাঁ 15 তারিখের বি, এটা ঠিক করে নিও, ঠিক আছে। এটা বাড়ে হবে, এখানে এটা মিস্টেক আছে, মানে কোশ্চেনে মিস্টেক নেই, টাইপ করতে গিয়ে মিস্টেক হয়েছে। এটা ঠিক করবো ভেবেছিলাম কিন্তু করা হয়নি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি ধোঁয়া ভরা ঘরে প্রবেশ করলে আলোর একটি সরু রশ্মি নিচের কোণটির কারণে দৃশ্যমান হয়, সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ, ঠিক আছে। আলোর বিক্ষেপণ বা এটাকে বলা হয় স্ক্যাটারিং অফ লাইট, স্ক্যাটারিং অফ লাইট, LIGST। দেখো তোমরা হয়তো নোটিশ করেছো, যেখানে ধোঁয়া আছে সেখানে আলো যদি প্রবেশ করে সেই আলো রেখাগুলি দেখতে পাই। কারণ হচ্ছে কি জানো তো, কারণ হচ্ছে ধোঁয়াতে থাকা ছোট ছোট কণা বা পার্টিকেল থাকে, সেই আলোক মানে সে পার্টিকেল থাকে, যখন আলোক রশ্মি ঢুকছে তখন কী হয়, ওই আলোক রশ্মিটাকে আগে যেতে দেয় না, রশ্মিগুলো কী হয় এদিকে ওদিকে বিক্ষিপ্ত করে মানে ছড়িয়ে দেয়, চারিদিকে ছড়িয়ে দেয়। এই যে ছড়িয়ে দিচ্ছে এদিক ওদিক রশ্মিগুলো পৌঁছে যাচ্ছে, তখন কী হয়, ও তো চারিদিকে পৌঁছাচ্ছে, তখন আমাদের চোখে এসেও পৌঁছায়, তাই আমরা দেখতে পাচ্ছি। একেই বলা হয় কি, বিক্ষেপণ বা স্ক্যাটারিং বলা হয়। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, যেটা তোমাদের বারবারই কোশ্চেন আসে, এই কোশ্চেনটা, এই যে বিক্ষেপণ হচ্ছে না বা স্ক্যাটারিং হচ্ছে, সেই স্ক্যাটারিংয়ের ফলে যার মাধ্যমে আলো দেখতে পাচ্ছি, এই দেখার এই এফেক্টটাকে কী বলা হচ্ছে, এই এফেক্টটাকে বলা হয় টেন্ডাল এফেক্ট, ঠিক আছে। এই এফেক্টটাকে কী বলা হচ্ছে, যার মাধ্যমে আলো দেখতে পাচ্ছি, এই এফেক্টটাকে এই এফেক্টকে টেন্ডাল এফেক্ট বলা হয়, টেন্ডাল এফেক্ট বলে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রাফিতে নিম্নলিখিত কোন যৌগটি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড। দেখো যখন AgCl, ঠিক আছে, সিলভার ক্লোরাইডকে যখন সূর্যের আলো দেওয়া হয় তখন কী হয়, এটা ভেঙে Ag+Cl উৎপন্ন হয়, ঠিক আছে, Cl2 উৎপন্ন হয়, মানে সিলভার এবং ক্লোরিনে ভেঙে যায়। তারপরে হচ্ছে সেরকম সিলভার ব্রোমাইডকে যখন সানলাইটের উপস্থিতিতে, সূর্যের আলোর উপস্থিতিতে দেওয়া হয় তখন কি এটাও ভেঙে যায়, এটা হয়ে যায় সিলভার প্লাস ব্রোমিন, সিলভার এবং ব্রোমিনে ভেঙে যায়। ওকে, তো এটার অ্যান্সার হবে, এটা সঠিক অ্যান্সার। তারপর চলো নেক্সট কোশ্চেন।
জিপসামকে গরম করে একটি রাসায়নিক যৌগ এক্স তৈরি করা হয়। এটি একটি সাদা পাউডার এবং অগ্নি প্রতিরোধ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এক্স যৌগটি হলো কি, যৌগ এক্স হলো কি? দেখো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, এটা ভালো কোশ্চেন, বারবার আসে পরীক্ষায়। এবার টেকনিশিয়ানও এই কোশ্চেনটা এসেছিলো। দেখো এটার কোশ্চেন হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। ওকে, দেখো জিপসামের সূত্র কি? জিপসামের সূত্র হচ্ছে, এখানে যে কটা লিখছি সব কটাই ইম্পর্ট্যান্ট। জিপসামের সূত্র হচ্ছে CaSO4 CaSO4 2H2O 2H2O। এবার জিপসামের রাসায়নিক নাম কি? রাসায়নিক নেম জিপসামের রাসায়নিক নেম হচ্ছে ক্যালসিয়াম। এই রাসায়নিক নেমও কিন্তু দিয়ে দেয়, তার জন্য লিখছি আমি। সালফেট ডাইহাইড্রেট, ঠিক আছে। এবার 2024 আরআরবি যেটা হয়েছিল, আরআরবি যেইতে এই কোশ্চেনটা এসেছিল। এবার দেখো আমরা যদি এই জিপসামকে যদি গরম করা হয়, কি সংকেত? CaSO4 এবং 2H2O। এটাকে যখন আমরা গরম করব, হিট দিব, গরম করব, তখন কি হয়? গরম করার ফলে আমাদের এটা তৈরি হয়ে যায় CaSO4 হাফ H2O প্লাস 3/2 H2O, ঠিক আছে। এইটা আলাদা হয়ে যায়, এটা পুরোটাই আলাদা হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো এখান থেকে 2 অণু জল ছিল, সেখানে হাফ অণু থেকে যাচ্ছে, আর বাকি এত অণু চলে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই যে অণুটা বেঁচে যাচ্ছে না, এটাকে বলা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, POP, প্লাস্টার অফ প্যারিস এটাকে বলা হচ্ছে। এবার দেখো এই প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? রাসায়নিক নেম প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নেম হচ্ছে সালফেট, ক্যালসিয়াম সালফেট, হেমিহাইড্রেট। ঠিক আছে। এবার এই প্লাস্টার অফ প্যারিস তোমার কিসে কাজে লাগে? অগ্নি প্রতিরোধ হিসেবে কাজ করে। অগ্নি প্রতিরোধ হিসেবে কাজ করে। কারণ এই প্লাস্টার প্যারিস অগ্নি প্রতিরোধ কেন? কারণ আগুন জ্বালাতে পারে না কেন? দেখো এখান থেকে জিপসাম থেকে গরম করার পর যে প্লাস্টার অফ প্যারিস তৈরি হচ্ছে, এখানে দেখো হাফ অণু জল রয়ে গেছে, ঠিক আছে। এবার জল তো কী করে? আগুন নেভানোর কাজ করে, তার জন্য এটা আগুন জ্বলতে পারে না, তার জন্য এটা হয়। আর আরেকটা জিনিস যেটা রয়ে গেছে, এটা কিন্তু এই জিপসাম যেটা আছে প্লাস্টার অফ প্যারিস, মানে জিপসাম না, জিপসামকে গরম করার পর প্লাস্টার অফ প্যারিস হয়, এটা কিন্তু সাদা কালারের হয়, সাদা বা হোয়াইট কালারের হয়, ঠিক আছে। এটাও কিন্তু কোশ্চেনে আসে। চলো নেক্সট কোশ্চেন। বলেছে শ্বাস প্রশ্বাসে নিম্নলিখিত কোন বিক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন হয়? সেটা হচ্ছে পাইরুভেট থেকে কার্বন ডাইঅক্সাইড এবং H2O জল এবং শক্তিতে রূপান্তর। দেখো এইভাবে বললে এই যে কনসেপচুয়ালি কোশ্চেন না, এইগুলো তোমরা হয়তো মুখস্থ করে যাবে, বাট এরকম নাও দিতে পারে, ঠিক আছে। তো এই জন্য এটা কোশ্চেনটা দেখে হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু এটাকে যখন একটু ডিটেলসে যাবে তখন তোমরা বুঝতে পারবে। দেখো আমাদের কি হয়, পাইরুভেট থেকে যে কার্বন ডাইঅক্সাইড জল এবং শক্তিতে রূপান্তর করছে, দেখো আমাদের বডিতে অনেক কোষ থাকে, তাই না? অনেক ছোটো ছোটো কোষ থাকে, এবং সব কোষগুলি চলার জন্য মানে আমাদের কি এনার্জি দরকার হয়। এবার এই এনার্জি আমরা কোথা থেকে পাবো? এনার্জি আমরা ফুড বা খাদ্য থেকে পাবো। যখন আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য আমরা খাবো, মানে যেরকম ধরো ভাত, কার্বোহাইড্রেট খাদ্য খাবো, খাওয়ার পর সেখান থেকে কী হবে? গ্লুকোজ তৈরি হবে,
সেখান থেকে গ্লুকোজ তৈরি হবে এবং গ্লুকোজ সেই গ্লুকোজটা ভাঙতে শুরু করবে, ভেঙে কী হয় পাইরুভেট তৈরি হয়। বুঝলে? দেখো আমি যদি এখানে ছবি আঁকার চেষ্টা করি, ধরো মনে করো এই যে কোষ চলার জন্য এনার্জি দরকার। এবার ওই এনার্জি পাবে কোথা থেকে? এনার্জি তো আমার খাদ্য থেকে আসবে। তো খাদ্য থেকে কী নেবে? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবো, যেরকম হচ্ছে ভাত ধরো খাচ্ছি, সেখান থেকে গ্লুকোজ আসবে, ভাতের থেকে ও শোষণ করে নেবে গ্লুকোজ। এবার এই গ্লুকোজটা কী করবে? গ্লুকোজটাকে ভেঙে পাইরুভেট তৈরি করবে। পাইরুভেট তৈরি করবে। এবার যখন গ্লুকোজ ভেঙে এই পাইরুভেট তৈরি করছে, তখন কি হচ্ছে? এর সাথে এনার্জিও তৈরি হচ্ছে, এনার্জিও তৈরি হচ্ছে। ঠিক আছে, এই এনার্জিটাই কাজে লাগে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এই যে গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ থেকে এই যে পাইরুভেট হচ্ছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে কী বলা হয়? এই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। দেখো এবার ভালো করে দেখো। ঠিক আছে, এবার এই গ্লাইকোলাইসিস পদ্ধতিতে, এই যে গ্লাইকোলাইসিস পদ্ধতিটা হচ্ছে, এখানে কিন্তু অক্সিজেনের কোনো প্রয়োজন নেই। মানে এই গ্লাইকোলাইসিস যে প্রসেসটা হচ্ছে, এখানে কোনো অক্সিজেনের কোনো প্রয়োজন নেই, অক্সিজেন লাগে না। ঠিক আছে, কিন্তু এখান থেকে কী হচ্ছে? এটার মাধ্যমে, এই প্রসেসের মাধ্যমে একটা এনার্জি তৈরি হচ্ছে। এবার দেখো আমরা যদি আরও এনার্জি চাই, বা আমরা যদি অক্সিজেনের, যদি মনে করো অক্সিজেন প্রেজেন্ট আছে বা অক্সিজেনের উপস্থিতি থাকে এই পাইরুভেটের মানে এই প্রসেসটা হওয়ার সময় যদি অক্সিজেন উপস্থিত থাকে, তাহলে কি হয়? এই পাইরুভেট আরও ভাঙতে শুরু করে এবং ভাঙতে কী হয়, এবং ভাঙতে থাকে, এবং যখন ওটা আরও ভাঙছে পাইরুভেটটা, তখন আরও কী হচ্ছে? আরও এনার্জি তৈরি হচ্ছে। আর এনার্জি তৈরি হওয়ার সাথে সাথে কী হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন, মানে হাইড্রোজেন না, H2O, জল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, দেখো আমরা যদি এই পাইরুভেট করার সময়, এই পাইরুভেটে যদি আমরা অক্সিজেন দিই বা অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন কি হয়? এই পাইরুভেটটা আরও ভাঙতে শুরু করে, ভাঙতে শুরু করে এবং এ ভাঙতে শুরু করে, তখন ও কী করে? আরও এনার্জি তৈরি করে, সঙ্গে কী করে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, প্লাস H2O মানে জল উৎপন্ন করে। এই কার্বন ডাইঅক্সাইড আমাদের কী হয়? আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওটা বেরিয়ে যায়, এনার্জিটা আমাদের কাজে লাগে, আর জলও আমাদের থেকে যায়। এবার দেখো আগের যে পদ্ধতিটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের যে গ্লাইকোলাইসিস, এটা কিন্তু পরীক্ষা আসে, এটা কিন্তু অনেক পরীক্ষা এসেছে গ্লাইকোলাইসিস পদ্ধতি, মানে গ্লুকোজ থেকে ভেঙে পাইরুভেট হওয়াকে এটা গ্লাইকোলাইসিস পদ্ধতি বলে, এটা পরীক্ষা কিন্তু অনেকবার এসেছে। ওকে, এই যে গ্লাইকোলাইসিস পদ্ধতিটা, এটা কিসে হয়? এটা হচ্ছে কোষের সাইটোপ্লাজমে হয়। কোষের মধ্যে আরেকটা পার্ট থাকে যেটা জেলির মতন পদার্থ থাকে, সেটাকে সাইটোপ্লাজম হয়। এই গ্লাইকোলাইসিস পদ্ধতিটা আসলে হয় কোথায়? এই গ্লাইকোলাইসিস পদ্ধতিটা হয় হচ্ছে কোষের সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে। আর পরের যেটা হচ্ছে বেশি এনার্জি, ঠিক আছে, এখানে যে পদ্ধতিটা হচ্ছে এটা হচ্ছে অল্প এনার্জি তৈরি হয়। পরের যেটা হচ্ছে আরও পাইরুভেট ভাঙতে শুরু করে, আরও এনার্জি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, জল তৈরি হচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি তৈরি হচ্ছে এখানে। কিন্তু এটা কোথায় তৈরি হচ্ছে? এটা সবচেয়ে বেশি এনার্জি তৈরি হচ্ছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় তৈরি হচ্ছে, মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়া কী বলা হয়? কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার হাউস বলা হয়, বা কোষের শক্তিঘর। কেন শক্তিঘর বলা হচ্ছে? কারণ অক্সিজেন যখন দেওয়া হচ্ছে তখন এটা বেশি পরিমাণে ভাঙছে, তখন এনার্জি আরও বেশি পরিমাণে হচ্ছে। ঠিক আছে, আগের প্রসেসটা অল্প এনার্জি হচ্ছে, পরেরটা বেশি এনার্জি হচ্ছে। এই জন্য এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, তার জন্য মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। এবার দেখো তোমরা দেখবা যখন দৌড়াতে শুরু করো, লাস্ট ফিনিশিংয়ে যখন স্পিড বাড়িয়ে দিচ্ছ, তখন কি হচ্ছে? ও দেখবে ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। তখন কি হচ্ছে? ও অক্সিজেন নিচ্ছে, কারণ তোমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এবার ওর এনার্জি দরকার। এবার এনার্জি পাবে কোথার থেকে? তোমার তো যেটা এই প্রসেসটা হচ্ছে, এটা তো অল্প এনার্জি হচ্ছে, তাই না? তো তখন ও অক্সিজেনটা নিচ্ছে, আরও পাইরুভেট ভাঙতে শুরু করছে, তখন আরও প্রচুর বেশি পরিমাণে এনার্জি দেওয়ার চেষ্টা করছে। এই জন্য এনার্জির জন্য অক্সিজেনটা খুব দরকার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বোঝা গেল? তার মানে এই লাইনটাই হচ্ছে তোমার এইখানে দিয়েছে, এই যে, ঠিক আছে। এই প্রসেসটা পুরো না জানতে পারলে এই লাইনটা বৃথা হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন।
দেখো এটা মিস্টেক হয়ে গেছিলো, তাই আমি পরে হাতে লিখে দিয়ে দিয়েছি। শোষণতন্ত্রের কোন অংশ বায়ু প্রবাহকে সংকুচিত হতে বাধা দেয়? সেটা হচ্ছে রিংস অফ কার্টিলেজ, বা বাংলায় বলতে পারো উপস্থির উপস্থির বলয়, উপস্থির বলয়। ওকে, দেখো একটা ছবি যদি আমরা আঁকানোর চেষ্টা করি, এই হচ্ছে একটা শ্বাসনালী, আর এখানে ধরো ফুসফুস রয়েছে, এটা হচ্ছে শ্বাসনালী। আর এই যে এখানে এরকম কি থাকে, এরকম রিংস মতন থাকে, ঠিক আছে। দেখো বাতাস আমাদের কি হয়, নাক দিয়ে নিচ্ছি, নাক দিয়ে নেওয়ার পর কি হয়, এই শ্বাসনালীর মধ্যে দিয়ে বাতাস ঢুকছে মধ্য দিয়ে ফুসফুসে যাচ্ছে। ধরো কোনো কারণে এই শ্বাসনালী একসাথে চিপকে গেল, ঠিক আছে। এই রিংসগুলো না থাকলে কি হচ্ছে, এই রিংসগুলো যখন থাকছে না, তখন কি হচ্ছে, এই চিপকে গেল, কোনো কারণে চিপকে গেল, তখন তো আমরা শ্বাস নিতে পারবো না, যেতে পারবে না। এই জন্য কী হয়, এখানে আমাদের এরকম রিংস থাকে, যাতে এটা সি আকৃতির হয়। এটা কী আকৃতির হয়, এটা সি আকৃতির টাইপের হয়। সেই সি আকৃতির মধ্যে এটাকে ধরে রাখে, মানে কি, ওটা কখনো এই দেওয়াল যাতে মিশে না যায়, যাতে হাওয়াটা বন্ধ না হয়ে যায়, এই জন্য ধরে রাখে সি আকৃতি। এই সি আকৃতির যেটা থাকে, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় রিংস অফ কার্টিলেজ, রিংস অফ কার্টিলেজ। ওকে, আমাদের সব কিছু বডিতে সিস্টেম করে পাঠিয়েছে, যাতে এটা কোনো কারণে মিশে না যায়, তার জন্য এরকম একটা বলয় এরকম থাকে, বুঝলে। চলো নেক্সট কোশ্চেন। যে প্রক্রিয়ার মাধ্যমে জল মাটির নিচে প্রবেশ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইনফিল্ট্রেশন বলা হয়, ঠিক আছে। যখন বৃষ্টি হচ্ছে বা জল হচ্ছে, তখন কী হচ্ছে, মাটিতে যে মাধ্যমে জল নিচ্ছে, ঠিক আছে, মাটির নিচে যে মাধ্যমে জল যাচ্ছে, সেটাকে ইনফিল্ট্রেশন বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ক্লোরো ক্ষার প্রক্রিয়া 3টি উপাদান ড্যাশ এবং ড্যাশ উৎপাদিত হয়, ঠিক আছে, বা 3 প্রোডাক্টস অ্যান্ড দেয়ার আর প্রোডাকশন। দেখো এখানে আর একটা হবে, ক্লোরো অ্যালকিন প্রসেস, এখানে আর একটা ড্যাশ আছে, ঠিক আছে, এরকম একটা ড্যাশ হবে এবং আর একটা ড্যাশ আছে, ঠিক আছে, দুটো ড্যাশ আছে, তারপরে কি এরকম হবে। এটার অ্যান্সার হবে কি বলো তো, এটার অ্যান্সার হবে কোনটা, এটার অ্যান্সার হচ্ছে, দুবার পড়লো কী করে, এটার অ্যান্সার হবে, হ্যাঁ, ক্লোরিন, হাইড্রোজেন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখো কি করে, বাড়িতে যে লবণ আছে না, খাবার জন্য যে ব্যবহার করি যে লবণ, ঠিক আছে, তার রাসায়নিক নাম কি? তার রাসায়নিক নাম হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। এবার এর সঙ্গে যখন জল মিক্স করা হয় H2O, তখন কি হচ্ছে, এখানে ছবিটা এখানে না করে এখানে করি, দেখো NaCl, সোডিয়াম ক্লোরাইড আছে, খাবার লবণ, তার সঙ্গে যখন আমরা জল মিক্স করি, ঠিক আছে, যখন আমরা এরকম দুটো ইলেকট্রড দিয়ে যদি এতে কারেন্ট দেওয়া হয়, যখন কারেন্ট দেওয়া হবে পজিটিভ এবং নেগেটিভ, যখন এটাকে কারেন্ট দেওয়া হবে, তখন কি হয়, এই সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে কি হয়, Na প্লাস সোডিয়াম এবং ক্লোরাইডে ভেঙে যায়। আর এই জলটা কি হয়, জলটা ভেঙে হাইড্রোজেন এবং OH উৎপন্ন হয়, হাইড্রোক্সিল, ঠিক আছে। এবার কি হচ্ছে, এই দুটো, এই সোডিয়াম আর হচ্ছে OH একসাথে মিশে, সোডিয়াম OH একসাথে মিশে কি হচ্ছে, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। আর কি তৈরি হচ্ছে, এটা ক্লোরিন তৈরি হচ্ছে, আর H থেকে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কি হচ্ছে, যে ক্লোরোক্ষার, মানে এটা একটা ক্লোরোক্ষার, মানে যেটা আছে সোডিয়াম ক্লোরাইড, সেটার থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এবার এখান থেকে কোশ্চেন এসেছিলো টেকনিশিয়ানে, যে কোশ্চেনটা এসেছিলো, দেখো এখানে কারেন্ট দেওয়ার জন্য দুটো ইলেকট্রড ব্যবহার করা হয়, তাই না, এই যে ইলেকট্রড যেগুলো ব্যবহার করা হচ্ছে, এগুলোকে বলা হয়, 1 মিনিট, হ্যাঁ, এই যে দুটো কারেন্ট দেওয়ার জন্য যেতে থাকে, সেটাকে বলা হয় ইলেকট্রড। কি থাকে, ইলেকট্রড। একটা এটা নেগেটিভ, একটা পজিটিভ হয়, আর একটা হচ্ছে নেগেটিভ হয়। এবার এই নেগেটিভ যেটা থাকে, পজিটিভ যেটা থাকে, সেটাকে আমরা কি বলি, অ্যানোড বলা হয়,
যেটা থাকে অ্যানোড বলা হয়, আর নেগেটিভ যেটা থাকে, পজিটিভটাকে আমরা অ্যানোড বলি, আর নেগেটিভটাকে আমরা কী বলি, ক্যাথোড বলা হয়, ক্যাথোড বলা হয়। এবার কোশ্চেন এসেছিলো যে এই যে ক্লোরিন গ্যাসটা হয় বা হাইড্রোজেন গ্যাস হয় সেটা কোনটায় হয়, ঠিক আছে। এর মধ্যে মনে রাখবে যে ক্লোরিন গ্যাসটা হয় সেটা হচ্ছে সবসময় অ্যানোডে পাওয়া যায়, Cl2, অ্যানোডে হচ্ছে ক্লোরিন গ্যাস পাওয়া যায়, আর এই হাইড্রোজেন এই ক্যাথোডে কী পাওয়া যায়, ক্যাথোডে হচ্ছে H2 পাওয়া যায়, হাইড্রোজেন পাওয়া যায়। ওকে, এই কোশ্চেনটা আরআরবি টেকনিশিয়ানে 2024 এসেছিলো। ওকে, 24 এসেছিলো। ওকে, ক্লোরিন গ্যাস আর হচ্ছে ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন পাওয়া যায়। ওকে, নেক্সট কোশ্চেন চলো। যদি একটি আপতিত আলোকরশ্মি কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে যায়, তবে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে গঠিত কোণ কত হবে? দেখো, তোমাদের যদি কোনো একটা এরকম যদি দর্পণ থাকে, ঠিক আছে, দর্পণ ধরলাম, এখানে যখন আপতিত রশ্মি একটা রশ্মি আসছে এবং প্রতিফলিত হচ্ছে, তাই না, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি হচ্ছে, তখন কি হচ্ছে, দেখো তার মধ্যে এদের মধ্যে একটা কোণ সৃষ্টি হচ্ছে, তাই না, এটা মনে করলাম যে কোনো একটা কোণ x ডিগ্রি হচ্ছে, বা এই কোণটাকে যদি আমরা আরও ছোটো করি, এরকম আসছে, এরকম আসছে, তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে কোণটা, তাই না। এই কোণটাই যদি এরকম হয়, এরকম আসছে, ঠিক আছে, আবার সেখানেই আবার প্রতিফলিত হয়ে যাচ্ছে, তাহলে কী হবে, তাহলে কি কোনো মাঝখানে কোনো কোণ তৈরি হচ্ছে? কোনো কোণ তৈরি হচ্ছে না। ঠিক সেই রকমই যদি একটি আপতিত আলোকরশ্মি কোনো অবতল দর্পণে বক্রতা কেন্দ্রের মধ্যে যায়, দেখো অবতল দর্পণে এরকম থাকে, মাঝখানে কী থাকে, প্রিন্সিপাল অ্যাক্সিস থাকে। এবার যখন বলেছে আপতিত রশ্মি আলোকরশ্মি বক্রতা কেন্দ্র, বক্রতা মানে সেন্টার অফ কার্ভেচার, মানে বক্রতা কেন্দ্র, এর মধ্যে দিয়ে যখন আসে, ঠিক আছে, আপতিত রশ্মি এরকম আসছে, এরকম এসে আবারই এখান দিয়ে আবার প্রতিফলিত হয়ে যাচ্ছে, তাহলে কোনো কোণ তৈরি হলো? কোনো কোণ তৈরি হলো না, 0 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। অনেকে ভাবে যে 180 ডিগ্রি, কিন্তু না, এটা আপতিত হচ্ছে আবার প্রতিফলিত হচ্ছে, কিন্তু ওর মধ্যে কোনো কোণ তৈরি হচ্ছে না, তাহলে এটা 0 ডিগ্রি অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো, নিচের প্রদত্ত পাতার প্রস্থচ্ছেদের চিত্র লক্ষ্য করো, কোন বিকল্পটি সঠিক লেভেলিং দেখায়? দেখো, এটা ইংলিশে রেখেছি অপশানটা, কারণ হচ্ছে বুঝতে পারলে পরে বাংলায় করতে পারবে, কারণ ইংলিশে বুঝতে ভালো হবে, কারণ আমি একটা ছবি নিয়েছি সেটা ইংলিশে আছে, তো ওই ইংলিশে করা আছে, ইংলিশে বুঝতে সুবিধা হবে, তার জন্য আমি এটা ইংলিশে রেখেছি। চলো, বুঝে নিতে পারলে বাংলায়ও কোনো ব্যাপার না। দেখো, আমি একটা যদি এরকম ধরো একটা পাতা নিলাম, ঠিক আছে, এই পাতাটাকে যদি আমরা এরকম কাট করি মানে কেটে দিই, তখন কেটে দিলে কি হবে, এটা হচ্ছে তোমাদের পাতা, তাই না। এই পাতাকে যখন তোমরা কাটবে এবং সাইড থেকে দেখবে, যখন দেখার পর এই ছবির মতন, মানে একটা ছবির মতন, মানে এই ছবির মতন লেয়ার দেখতে পাবে, ঠিক আছে, প্রথম একটা লেয়ার, দ্বিতীয় একটা লেয়ার, তৃতীয় একটা লেয়ার, এরকম একটা লেয়ার দেখতে পাবে, ঠিক আছে। এই জিনিসটা আমি এই পাশে ছবিটা রেখেছি। দেখো, এই যে পাতাটা তোমাদের, এই যে ধার বরাবর যে পাতাটা আছে, এ যখন কাটার পর এই ধার বরাবর আছে, এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপের মানে এই যে প্রস্থচ্ছেদটা আছে, এটা একটা লেয়ার হিসেবে আছে, ঠিক আছে। প্রথম হচ্ছে এই যে আপার এপিডার্মিস, তারপরে হচ্ছে এই পার্টটা ক্লোরোপ্লাস্ট, তারপর হচ্ছে এইভাবে গিয়ে লাস্টে হচ্ছে লোয়ার এপিডার্মিস, এরকমভাবেই থাকে পরপর, ঠিক আছে। তো প্রথমত দেখো, পাতার প্রথমে যে উপরটা আছে সেটা কী আছে, আপার এপিডার্মিস আছে, আর নিচে আছে কি, নিচের যে পার্সেন্টটা আছে সেটাকে লোয়ার এপিডার্মিস বলা হয়। তাহলে প্রথমে আমরা অপশান থেকে যদি দেখি, যে এ নাম্বারটা আছে, ঠিক আছে, এই কোশ্চেন এটা লিখে দেয়নি, এটা এ দিয়ে রেখেছে, তো এ নাম্বারটা আছে, এ নাম্বারটা কি, আপার এপিডার্মিস, তো আপার এপিডার্মিস এ নাম্বার হচ্ছে আপার এপিডার্মিস, এই একটা আছে, তাহলে এটা হতে পারে। আর লাস্টের বি হচ্ছে কি, বি হচ্ছে লোয়ার এপিডার্মিস, এটাও আছে, বি হচ্ছে লোয়ার এপিডার্মিস, ঠিক আছে। তারপরে এগুলো দেখছি, পরে দেখি নিচে আর কোনটা মিল আছে, এ হচ্ছে আপার এপিডার্মিস, বি হচ্ছে লোয়ার এপিডার্মিস, এটাও হবে। সি দেখ হচ্ছে, এ হচ্ছে আপার এপিডার্মিস, বি হচ্ছে লোয়ার এপিডার্মিস নেই, তাই না, তার মানে এটা হবে না। ডি হচ্ছে, এটাও হবে না, তার মানে এই দুটো হবে না, তার মানে এই দুটোর মধ্যে হবে। এবার এই দুটোর মধ্যে কি হবে সেটা আমরা পরের স্টেপে দেখি। ওকে, এবার একটা জিনিস দেখো, আমাদের এই পাতায় ছোট ছোট ছিদ্র থাকে, ঠিক আছে, এরকম ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্রকে আমরা কি বলা হয়, ছিদ্রকে বলা হয় স্ট্রোমাটা বা রত্ন, ঠিক আছে, স্ট্রোমাটা বা রত্ন, ছোট ছোট ছিদ্র থাকে, ঠিক আছে। এগুলো কোথায় পাওয়া যায়? এইগুলো পাওয়া যায় যে পাতার উপরের, মানে এই যে ছোটো ছোটো ছিদ্রগুলো, এই ছিদ্রগুলো কোথায় থাকবে, পাতার উপরে পার্সনে, মানে আপার এপিডার্মিসে না লোয়ার এপিডার্মিসে থাকবে, ঠিক আছে, পাতার উপরে না নিচে থাকবে, নিচের পার্সনে থাকবে এবার পাতার উপরে ছিদ্র থাকবে না, পাতার নিচের ছিদ্র থাকবে, কিন্তু কিছু কিছু লোক বলবে উপরে ছিদ্রতে থাকবে। কেন? কারণ হচ্ছে সূর্যের আলো
উপরে পড়বে আর জল বাষ্প হয়ে উড়ে যাবে, উড়ে যেতে পারবে, মানে যেটা বাষ্পমোচন হয় না, জল বের করে দেয় অতিরিক্ত জল গাছের, ঠিক আছে, বাষ্পমোচন হয়। তো আবার নিচে নিচে তো সূর্যের আলো পৌঁছায় না, তাই ছিদ্র উপরে থাকে। আসলে এটা সম্পূর্ণ ভুল। যদি কারণ হচ্ছে উপরে যদি ছিদ্র থাকতো তাহলে কি হতো, সূর্যের আলো দিনভর পড়তে থাকে, তাহলে কত জল বাষ্প আকারে বেরিয়ে যাবে ভাবতে পেরেছো? তো এই জন্য স্টোমাটা বা এই ছিদ্রগুলো সেটা কি থাকে, সেটা নিচের লেয়ারে থাকে, লোয়ার এপিডার্মিসে পাওয়া যায়। কিন্তু এটা আমি মনে রাখার জন্য বললাম, ঠিক আছে, এইভাবে। হ্যাঁ, কিন্তু কিছু 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 গাছের ক্ষেত্রে উপরের লেয়ারে পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম গাছের ক্ষেত্রে এই স্টোমাটা কোথায় পাওয়া যায়, নিচের লেয়ারে পাওয়া যায়, ঠিক আছে, মানে নিচের ইসে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, লোয়ার এপিডার্মিসে, লোয়ার এপিডার্মিসে পাওয়া যায়। হ্যাঁ, লোয়ার এপিডার্মিসে পাওয়া যায়। এবার দেখো, ও লোয়ার এপিডার্মিসে থাকে ছোট ছোট ছিদ্র বা স্টোমা। এই স্টোমার চারপাশে, এই স্টোমা কী করে, এই স্টোমার চারপাশে ছোট ছোট মানে দুটো এরকম ইয়ে থাকে, কোষ আকৃতির থাকে, যেটাকে বলা হয় গার্ড সেল। হ্যাঁ, এই যে এখানে আছে দেখো, এই যে যে ছিদ্রগুলো থাকে, সেই ছিদ্র লোয়ার এপিডার্মিস বলেছি, লোয়ার এপিডার্মিসে যে এরকম ইয়ে থাকে, তার দুই পাশে এরকম গার্ড হিসেবে এরকম দুটো থাকে, যেটাকে বলা হয় গার্ড সেল বলা হয়। ওকে, সেই গার্ড সেল এটা থাকে। এবার নেক্সট কোশ্চেন কী বলেছে, সি দাগ কে, এই যে সি তোমাদের এই সি নাম্বারটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের গার্ড সেল হবে, ঠিক আছে, গার্ড সেল। তার মানে এটা আমাদের হবে না, এটাই হবে অ্যান্সার। তাও এটা দেখে তোমরা অ্যান্সার করতে পারবে। তাও আমরা পরের ডিটা দেখি। ডিটা আমাদের কী আছে, ডিটা এখানে আছে, এই যে ফাঁকা যেগুলো আছে না, ফাঁকা জিনিসগুলো, সেটাকে কি বলেছে, আয়ার স্পেস, মানে ফাঁকা জায়গা। আয়ার স্পেস মানে ফাঁকা জায়গা, মানে এটা তোমাদের এনসিইআরটিতে আছে, সেটা আমি এখানে দিয়েছি। দেখো, ফাঁকা যে জায়গাটা আছে সেটা হচ্ছে আয়ার স্পেস, ঠিক আছে। নিচেরটা হয়ে গেল গার্ড সেলস, যেটা যে স্টোমার দুপাশে থাকে, সেটাকে বলা হয়। আর তারপরে নেক্সট কি আছে, নেক্সট তোমাদের আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই যে তোমার কি বলে, ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে সূর্যের আলো গ্রহণ করা এবং সালোকসংশ্লেষের মাধ্যমে উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে। এটা পাওয়া যায় কি, এটা যেহেতু সূর্যের আলো নিতে হবে, তাহলে এটা নিশ্চয়ই আপার এপিডার্মিসে পাওয়া যাবে। তো এই আপার এপিডার্মিসের নিচের যে পার্সেন্টটা থাকে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, ঠিক আছে। তো এই নেক্সট যেটা আছে, এই যে ইটা হচ্ছে কি, ইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। সিটা হচ্ছে গার্ড সেল, আর ডিটা হচ্ছে আয়ার স্পেস, আর বি তো লোয়ার এপিডার্মিস, আর এ হচ্ছে আপার এপিডার্মিস। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট। আজকে এই পর্যন্ত ছিল। যাই হোক, 24টা কোশ্চেন আছে, একটা হয়তো মিস্টেক আছে। তো যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক এবং শেয়ার করে দিও। আর এই ভিডিওটা বানানোর জন্য অনেকটা কষ্ট করতে হয়েছে, অনেকটা খাটতে হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে একটু লাইক এবং জাস্ট কমেন্ট করে দিও যদি মনে হয়। তো আমি এইভাবে করাতে থাকবো, ঠিক আছে। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।